চারিদিকে লালাব আলেয়া বিলীন হচ্ছে সায়াহ্নের ধূসরতায়। ঘনিয়ে আসছে মাগরিব ওয়াক্ত। থমথমে এক সন্ধ্যা। বন্দি দরজায় ঠকঠক আওয়াজ হলো। আরো একটিবার শাশুড়ি মায়ের ডাক পড়ল, কণা, দরজাটা খোলো মা। নরম কণ্ঠ। কণা দরজা খোলে না। এদের কণ্ঠ শুনতেই গা জ্বলে ওঠে তার। মা ডাক শুনে বমি আসে। এদের সান্নিধ্যে এবারই থাকা তার নিকট গলায় ফুটে থাকা কাঁটার মতো। সে ওগলাতেও চাইছে না, আবার গিলতেও পারছে না। চোখে যন্ত্রণা হয়ে এরা বিধে আছে তার জীবনে। এদের জ্বালাতন করবে বলে এবাড়ি থেকে নিজেই জ্বলছে। যতটা না নিপীড়ন করতে পারছে, তার চেয়ে অধিক যন্ত্রণা ভোগ করছে এদের মুখ দর্শনে। এদের গায়ের গন্ধেও কেমন বদ বদ ভাব। জালিমের রক্ত বইছে শরীরে। কণা 1 মাসে হাঁপিয়ে উঠেছে এদের মুখ দেখে। জুবায়েরের চূড়ান্ত রায় হওয়ার আগ অব্দি যদিও তাকে মান্য করে চলতো এরা, সে যতটুকু শাস্তিমূলক নির্যাতন করতে চেয়েছে সবটা মাথা পেতে নিয়েছে। এতদিনে জুবায়েরের সঞ্চিত টাকা পয়সার খোঁজ বের করে সব দানের নামে বিলিয়ে দিয়েছে সে। বাড়ির কাজের লোক দূর করে সব কাজের দায়িত্ব মনারার ওপর বর্তি দিয়েছে। কণা সত্যি কোনো কাজ করতো না। 1 গ্লাস পানি লাগলেও তা মনোয়ারা ঢেলে খাওয়াতো। জিনাতকে বাড়ি থেকে বের করে দিয়েছে সে, আর মনোয়ারাকে কাজের মেয়ে হিসেবে ব্যবহার করছে। এ নিয়ে গ্রামে কানাঘুষা চলছিল। সেসবকে পরোয়া না করে নিজের সিদ্ধান্তে অটল থেকেছে সে। দানের নামে জুবায়েরের বৈধ বা অবৈধভাবে অর্জিত সঞ্চিত সম্পদ বিলিয়ে দিচ্ছে। জুবায়েরের অনুপস্থিতির সুযোগ লুফে নিয়ে কে কোথায় তার কোন সম্পদের অন্যায় করছে সেদিকে নজর দিচ্ছে না সে। কেউ ইনফর্ম করলেও গায়ে লাগাচ্ছে না, বরং তার ভাবে তালে স্পষ্ট হয়ে উঠেছে সেও যেন চায় এগুলো হওয়া কর্ম। জুবায়েরের ন্যায় বা অন্যায় করা সব সম্পদ ধ্বংস হয়ে সে দেউলিয়া হোক। মানতে কষ্ট হলেও উপরে এসব মেনে নিচ্ছিলেন মনোয়ারা। মানতে বাধ্য হয়েছিলেন তিনি। মেয়ের জামাই বা নিজের আত্মীয়কে গোপনে এগিয়ে দিয়ে সেগুলোর হেফাজত করাচ্ছিলেন অবশ্য। কণা একা মেয়ে, কি বা করতে পারবে? কিন্তু সে যে এরকম ভাবে জুবায়েরের পক্ষে উকিল দাঁড়ানো ঠেকিয়ে দিবে তা বুঝতে পারেননি মনোয়ারারা। যখন সত্যি এক্ষেত্রে নিজের সর্বোচ্চ দিয়ে জুবায়েরের শাস্তি প্রাপ্তি নিশ্চিত করতে সাহায্য করল সে, তখনই তার ওপর নরম থাকার অর্থ খুঁজে পেল না কেউ। জুবায়েরের চূড়ান্ত রায় ঘোষণার পরপরই কণাকে দোষারোপ করতে শুরু করে মনোয়ারা সহ সবাই। জেরিনের উপরে সকল তিক্ততা এবার কণার ওপর বর্তায়। জিনাত রায়ের পর তেরে এবারই আসে। তারপর মা মেয়ে মিলে কণার ওপর অকথ্য ভাষায় আক্রমণ চালায়। সোজা আঙুলে যখন ঘি ওঠেনি, কণা যখন তাদের পক্ষে এতদিনও আসেনি, তখন আঙুল বাঁকা করে ঘি তুলতে চায়। এতে হিতে বিপরীত ঘটে। কণার প্রতিবাদ চূড়ান্ত হলে এক পর্যায়ে গায়ের জোরে প্রতিবেশীকে সঙ্গী করে ধরে বেঁধে কণাকে ঘরবন্দি করে রাখে তারা। জিনাত ফুঁসে ওঠে মাকে যুক্তি দেয়, কণা ভালো হওয়ার আগ অব্দি ওভাবেই আটকে রাখতে। মা মেয়ে মিলে এটাকে সঠিক সিদ্ধান্ত ভেবে নিয়েছিল, ফলে নিশ্চিন্ত ছিল তারা। দুপুর থেকে সন্ধ্যা অবধি কোনো উদ্বিগ্নতা দেখা যায়নি তাদের মাঝে। অত্যাচারীরা অত্যাচারের সুযোগ পেয়ে দীর্ঘদিন পর স্বস্তি পাচ্ছিল। এক প্রস্তর হেসে নিয়েছিল কণাকে এভাবে সোজা করা যাবে ভেবে। ঠিক এমন সময় মুরাদের আগমন হয় এবারই। সম্পর্কে জিনাতের স্বামী সে। এখানে এসে মা মেয়ের এমন অপরিণামদর্শী কাজের খবর শুনে আঁতকে উঠে সে। বিকাল থেকে কণা ঘরবন্দি ও নীরব শুনে অশনি কিছুর সংকেত খুঁজে পায়। বিচলিত হয়ে বলে, তোমাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এমনি জিনাত হাত ফসকে গিয়ে জুবায়েরের 7 বছরের সাজা হইল। এর মধ্যে কণা ভাবি আমাদের বিপক্ষে। ওকে ঘরবন্দি রাখার পরিণাম বুঝছ? স্বামীর প্রশ্নে জিনাতেরও যেন ভয় হয়। মুরাদ মাথায় হাত চালিয়ে বলে, এতক্ষণে ও চুপচাপ বলে খুশি হয়েছে নির্বোধের মতো? ঝড় আসার আগে পরিবেশ শান্তই থাকে। নারী নির্যাতনের কেস খাওয়ার পায়তারা করে ফেলেছ তা বোঝো? ও নিশ্চিত 999 কল দিয়েছে। তাছাড়া এসব মেনে চুপ থাকার মেয়ে কণা ভাবিও নয়। ভাইয়ের সাথে নিজেরাও জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও এখন। তাচ্ছিল্য করে শেষ বাক্য বলল মুরাদ। এতক্ষণে যেন মেয়ের জামাইয়ের বিচলিত হওয়ার কারণ বুঝতে পারলেন মূর্খ মনোয়ারা। সে 7 পাঁচ না ভেবে মেয়ের কুবুদ্ধি শুনেছিল। এখন এমন পরিণাম পেতে হচ্ছে ভেবে ঘাম ছুটে যায় তার। বিচলিত হয়ে কাপা পায়ে হন্তদন্ত করে এগিয়ে যায় সে কণার ঘরে।
বাইরের সিটকিনি খুলে দরজা খুলতে যেই শক খায়। কণা ভিতর থেকে দরজা বন্ধ করে রেখেছে। কিছু একটা যে ঘটতে যাচ্ছে তা বুঝতে আর বাকি থাকে না কারোর। নরম হয়ে কণাকে ডেকেও লাভ হলো না। সে ঘরের দরজা খোলেনি। কারাগারের দরজা খুলবে বলেই কি? ঠক ঠক শব্দ হচ্ছে দরজায়। শাশুড়ির কণ্ঠ বেয়ে কাকুতি মিনতি ঝরে পড়ছে। বারবার ক্ষমা চাইছেন তিনি। বেঁচে যাওয়ার শেষ পন্থা হিসেবে এ মুহূর্তে কণার পা ধরতেও দ্বিধা করবে না মনোয়ারা। বদ্ধ ঘরে তার প্রচুর ভয়। বন্দি জীবন তার জন্য নয়। এবারে ওবারে গিয়ে পানের পিক ফেলে গাল গল্প না করলে পেটের ভাত তার হজম হয় না। সেখানে কারাগারের বন্ধ কুঠুরিতে থাকবেন কি করে তিনি? জিনাতেরও অবস্থা ভালো নয়। শরীরে একটু খারাপ বোধ করে ইদানিং। এ মাসের তারিখ মিস গিয়েছে। শুভ কিছু তার জীবনে অপেক্ষা করছে বলে মনে হয়েছে। ঠিক এই মুহূর্তে জেলের ভাত খাওয়াটা কত ভয়ঙ্কর তা ভাবতেই গা শিউরে উঠছে তার। এই মুহূর্তে তাই সেও দমে গেল। পরাজয় স্বীকার করে কণার সাথে আপোষ করতে চাইল। কণা দরজা খোলেনি। শুরুতে তো খুলতে ইচ্ছে করেইনি, কিন্তু পরে বুঝলো দরজা খুলতে সে সমর্থ নয়। তার শরীরটা এই মুহূর্তে আর দিচ্ছে না। কণ্ঠ ভেদ করে কোনো স্বরও বের হচ্ছে না। চোটটাকে একটু বেশি লেগেছে। নিস্তেজ চোখে চারিদিকে তাকায় সে। ঘর জুড়ে ছায়া ছায়া অন্ধকার গাঢ় হচ্ছে। মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। এই সময় হুইসেল বাজিয়ে এক জিপ গাড়ি এলো। পরক্ষণে সদর দরজায় কড়া নাড়া শব্দ হলো। ক্ষীণ হয়ে কানে বাজলো তা, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না কণা। ঠায় পড়ে রইল বিছানায়। চোখ দুটো বুজে এলো পালাক্রমে। বাইরে পুলিশের আগমন হয়েছে। সদর দুয়ার আটকে রেখেছিল মনোয়ারা, ফলে ভিতরে এখনো প্রবেশ করতে পারেনি তারা। তবে যে হারে হাঁক ডাক করছে, দরজা না খুলে উপায়ন্তরও নেই। হয়তো দরজা ভেঙে ঢুকে যাবে। এমন পরিস্থিতিতে কি করবে বুঝতে পারলেন না তিনি। কুলকুল করে ঘামতে লাগলেন। ঘাম ছুটল জিনাত ও মুরাদেরও। কাঁপতে লাগলো থরথর করে। এদিকে কণার চুপচাপ থাকা ও ওদিকে পুলিশ, সব মিলিয়ে দারুণ বিপাকে পড়ে গেলেন তারা। মুরাদ পরিস্থিতি বুঝে কণ্ঠ খাদে নামিয়ে বলল, অবস্থা তো বেগতিক। বাঁচতে চাইলে পালাতে হবে। পুলিশ টের পাওয়ার আগে পিছনের গেট দিয়ে পালাই চলো। মুরাদের কথায় সায় দেয় জিনাত। এছাড়া আর উপায় নেই। কিন্তু আমতা আমতা করেন মনোয়ারা। বলেন, কিন্তু ঘরের মধ্যে বউ রেখে পালানো কি ঠিক হবে? অতগুলো বেড়া মানুষ বেডি মানুষ আসছে। একটা মানুষের সব দিক খারাপ হতে পারে না। বৃদ্ধা মনোয়ারা ঠিক কি ইঙ্গিত করছেন তা স্পষ্ট হয়ে ওঠে। জিনাত নিজেকে বাঁচানোর তাগিদে বাগড়া দিয়ে বলে, ওসব নিয়ে ভাবতে গেলে পুলিশের হাতে সমর্পণ করা লাগবে। তুমি কি এই বুড়া বয়সে জেলে যেতে চাও? মনারা তাও আমতা আমতা করেন। মুরাদ বুঝায়, মা, যেই মেয়ে পুলিশকে কল দিতে পারে, আপনাদের সাথে এমনে প্রতিবাদ করতে পারে, সে সব পরিস্থিতিতেই নিজেকে সামলে রাখতে পারবে। আপনি চলুন তো। মাথা নাড়িয়ে সায় জানায় জিনাত। ঠিক। মনারা তবুও বারবার ঘরের দিকে তাকায়। পুলিশ এসেছে, ডাকাডাকি করছে। কণার এখনো দরজা বন্ধ করে রাখার কথা নয়। ভিতরে ঠেলে পাঠানোর সময় পেটে চোট পেয়েছিল মেয়েটা। দুর্ঘটনাক্রমে খারাপ কিছু হয়ে যায়নি তো? মন কুঁগে ওঠে ওনার। তিনি পালাতে চান না। কণার ব্যাপারে সুনিশ্চিত হয়ে তবেই নিজেকে বাঁচাতে চান। হাজার হলো ওই মেয়ের পেটে এই বংশের বাতি জ্বলজ্বল করছে। যে বংশধরের জন্য এতটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো, সেই বংশধরের জননীকে অনিশ্চিত অবস্থায় ফেলে তিনি পালাতে পারেন না। নাকচ করে দেন মুরাদের প্রস্তাবনায়। গম্ভীর হয়ে বলেন, আমাকে জেলে নেবে। আল্লাহ যা ভাগ্যে লিখেছেন তাই হবে। কিন্তু আমার বেটার সন্তানের সঠিক খোঁজ না জেনে আমি এক পাও নড়ব না। মনের ভিতরে এমন খসখস করে কেন? ও মা কণা! আচমকা গলা ভিজে ওঠে বৃদ্ধার। জীবনে বহুত অন্যায় করেছেন তিনি, কিন্তু পুরোপুরি অমানবিক কখনো হতে পারেননি। জেরিনকে বিদায় করলো ক্ষণে ক্ষণে মেয়েটার কথা মনে পড়ছে ওনার। এবারে আনাচে কানাচে জেরিনের স্মৃতি। কণা কোনো কাজ করে না, সব কাজ ওনাকে করতে হয়। বেখেয়ালে কতবার যে সাহায্য পেতে জেরিনকে ডেকে বসেছেন, তারও ইয়ত্তা নেই। উপরে যতই কঠোর থাকুক, ভেতরে ভেতরে মেয়েটার স্মৃতি খুবলে খাচ্ছে ওনাকে। প্রায় 1 মাসেই শরীর ভেঙে পড়েছে ওনার। চোয়াল ঝুলে এসেছে। এই মুহূর্তে এসে সেটার প্রায়শ্চিত্ত করতেই না কেন কে জানে। তিনি কণার দরজায় গিয়ে জোরে জোরে ধাক্কা দিলেন। হু হু করে কেঁদে উঠলেন। হুট করে একদিকে মায়ের মায়া কান্না,
অন্যদিকে পুলিশের তোলপাড়ে বিপাকে পড়ল জিনাত। এই মুহূর্তে ঠিক কি করবে বুঝে আসছে না মুরাদেরও। ঠিক যখন কাঠের দরজা ভেঙে খোলা খোলা ভাব, তখন নিজেকে বাঁচানোর তাগিদে পিছন গেট দিয়ে এক লাফে পালিয়ে গেল মুরাদ। এদের জন্য অহেতুক ঝামেলায় সে পড়তে চায় না। জিনাত স্বার্থপরের মতো মাকে রেখে যেতে নিল, ততক্ষণে পুলিশ এসে খপ করে ওকে ধরে ফেলল। ঘরের দরজা ভাঙার পর এক ভয়ানক দৃশ্য দেখতে পেল পুলিশ সদস্যরা। বিষয়টা নজরে এলো মনোয়ারা ও জিনাতেরও। অমনি পিলে চমকে উঠল দুজনের। বিছানায় চিত হয়ে শুয়ে আছে কণা। বিছানা লাল তরলে ভিজে জবজবে, রক্তের বন্যা বইছে যেন। মনোয়ারার ভাবনাই সত্যি হলো, অশুভ ঘটনাটা হয়তো ঘটেই গেল। সবকিছু নিমিষে তছনছ হয়ে গেল। কণার জেদের নিকট পরাজয় বরণ করে বেশ তো ছিলেন তিনি। জুবায়ের না হয় কটা বছর জেল খাটত, তারপর তো মুক্তি ঠিকই মিলত। তাদের একমাত্র আশা ছিল বংশধর পাওয়া। তাদের বংশের বাতি এভাবে জ্বলে ওঠার আগে ধপ করে নিভে যাবে, তা কি কেউ কখনো ভেবেছিল? মাঝে মধ্যে ছোট ঘটনায় বিশাল আকৃতির রূপ ধারণ করে। মাঝে মধ্যে না বুঝে আমরা বিরাট ভুল করে ফেলি, যার পরিণাম কেবল অনুতাপ আর আমগ্লানিকে মার্জনা হয় না। কঠিন শাস্তি ভোগ করতে হয় পরিণামে। কঠিন শাস্তি ইহকাল ও পরকালে, যার প্রায়শ্চিত্ত সহজে ফুরায় না। জিনাতের উপর এই মুহূর্তে চরম ঘৃণা জাগল মনোয়ারার। নিজের মেয়ের উপর অভিশাপ দিলেন তিনি। আক্রোশে গর্জে উঠে বললেন, আজ তোর জন্য আমার সুখের সংসারে ধস নামলো। তোর জন্যই আমাদের বংশের বাতি নিভে গেল। তোর ওপর আল্লাহর লানত বর্ষিত হোক। মায়ের মুখে এমন বিশ্রী ভাষা শুনে চমকে ওঠে জিনাত। মা! চুপ কর হারামি, তোর মুখে আমাকে মা ডাকবি না। আল্লাহ গো, এ কি সর্বনাশ করলা! একজনের ঘর ভাঙছিলাম বইলে আমার সংসারটাই ভাঙা দিলা। আমার বংশের বাতি। ক্রোধিত হয়ে জিনাতকে হুঁশিয়ারি দিয়ে নিজে নিজে বিলাপ করলেন তিনি। কথায় আছে না, অধর্মের বাতি ধপ করে জলে ধপ করে নিভে। ওদের দশাও তাই হলো। জিনাতের প্ররোচনায় পড়ে জুবাইরকে বিয়ে করিয়ে একের পর এক দুঃসংবাদ ভিড় জমালো। তাদের কপালে আর কোনো আশার আলো থাকলো না, কিচ্ছুটি পাওয়ার থাকলো না। চারিদিক থেকে ঘোর অন্ধকার ঘনিয়ে আসতে লাগলো। অন্যায়ের শাস্তি সৃষ্টিকর্তা এত দ্রুতই তাদের দিলেন? অন্যায় করে কিছুদিনের সুখও কি তাদের ভাগ্যে জুটল না? ভীষণ আফসোস করলেন মনোয়ারা। উচ্চস্বরে আক্ষেপ করে বাড়ি মাথায় তুললেন। তার ছেলে, তার সন্তান ও সন্তানের জননীকে দেখে রাখার দায়ভার ওনাকে দিয়েছিলেন, তা তিনি রাখতে পারলেন না। বরং নিজ হাতে জুবায়েরের সন্তানকে খুন করলেন, একদম নিজ হাতে। যা অর্জনের জন্য অন্যায়ের সাথে এককালে আপোষ করেছিলেন, অথচ আজ এ কেমন ভাগ্যের লেখন ওনার! মনোয়ারার বিলাপে বিরক্ত হয়ে ওসি সাহেব ধমক দিলেন, আহ, চুপ করুন তো। জিনাত কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলো। ওসি সাহেব কাউকে নির্দেশ দিলেন, এই, এদের থানায় নিয়ে যাও। আমি মেয়েটিকে হসপিটালে ভর্তি করানোর ব্যবস্থা করছি। শেষ বাক্যটা ওনার পিছনে দাঁড়ানো এক মহিলা পুলিশকে বললেন। তারপর কণাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। জীবনের গতি বদলে গেলে সবকিছু কেমন দুর্বিষহ হয়ে ওঠে। নিজের বিজয়ের পরও থমকে যায় চারিপাশ। খুব কষ্টে অর্জিত বিজয়ও তখন সুখের হয় না। সুখের হয় না নিজের জয় জয়কারের গান। তখন কেবলই এক বুক দীর্ঘশ্বাস চাপা পড়ে থাকে বুকে, যা বেরিয়ে আসার জন্য ছটফট করে বুকের মালিককে অত্যাচার করে। সর্বদা দাপিয়ে বেরিয়ে জানান দেয় তার দুঃখের কথা, তার অস্তিত্ব সৃষ্টি হওয়ার কারণের কথা। জেরিন কোনো ক্রমে স্বাভাবিক হতে পারছে না। পারছে না জুবায়েরকে ভুলতে, জুবায়েরের তার সাথে করা অন্যায়কে ভুলতে। মাঝের এই সময়টায় তাও একটা উত্তেজনার মধ্যে দিন কেটেছে তার। জুবায়েরের সর্বোচ্চ শাস্তি আদায়ের লক্ষ্যে চেষ্টা তদবির করেছে। এ নিয়ে মন সারাক্ষণ ব্যস্ত ছিল। কিন্তু আজ শান্তির রায় ঘোষিত হওয়ার পর নিজেকে সকল বাঁধন থেকে ছিন্ন মনে হলো তার। নিজের জীবনকে গতিবিহীন নিশ্চল সাগর মনে হতে লাগলো, যার ওপর বাঁচার বা মরার কোনরূপ ইচ্ছে ছাড়াই ভেসে বেড়াচ্ছে সে। কোথাও কোনো কিনারা নেই, কোনো নৌকা নেই, কোনো মাছি নেই। আছে কেবলই শূন্যতা আর ধুধু শূন্যতা। কোর্ট থেকে এসে সেই যে নিশ্চুপ হয়েছে জেরিন, তার আর বিরাম নেই। নিস্তব্ধ চোখে মুখে এতটুকু জয়ের আনন্দ চিহ্ন নেই। মেয়ের এই বেহাল দশা দেখে বুকের মাঝে
মোচড় দিয়ে ওঠে হেলেনার। তিনিও যে সমান তালে কষ্ট পাচ্ছেন তা স্পষ্ট। তিনি উদগ্রীব হয়ে ওঠেন মেয়ের কষ্ট দূর করতে। ভেবে অকলান হন কি করলে মেয়ে তার স্বাভাবিক হবে। এভাবে থাকলে যে মেয়ের জীবনটা অন্ধকারে পতিত হবে তা বলার অপেক্ষা রাখে না। ওনার জীবনেও একসময় এমন ঘোর অন্ধকার এসেছিল। স্বামীর থেকে বিচ্ছেদ যন্ত্রণা যে কতটা কষ্টকর তা তিনি জানেন। হয়তো মেয়ের মতো প্রতারণার শিকার হননি, কিন্তু স্বামীর মৃত্যুতে এমন মরুভূমির ন্যায় জীবন্ত পেয়েছিলেন। কথায় কথায় ছেলের বউকে ব্যাপারটা বলে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। কমলের বউয়ের বয়স কম, এখনো কোনো সন্তানাদি হয়নি। বিয়ের পর থেকে শাশুড়ির সব কথা মেনে চলে সে। বিয়ের বয়স কম হয় শাশুড়ির সব কথায় হ্যাঁ হো করেই কাটায়। তবে এবার তার ব্যতিক্রম হলো। ননাসের অবস্থা দেখে হয়তো মন পড়ছে কিঞ্চিত, এজন্য সে না বলে পারল না। না মা, আপনি আপুর মতো জীবন পাননি, আপনি প্রতারিত হননি। তার চেয়ে বড় কথা, আপনার বেঁচে থাকার আশ্রয় ছিল। আপনার বুকে আপনার 2 সন্তান ছিল, কিন্তু আপুর জীবনে তা নেই। আপু আপনার চেয়ে অধিক নিঃসঙ্গ বোধ করছে, বেশি বিষণ্ণতায় ডুবে গিয়েছে। ছেলের বউয়ের কথায় দ্বিমত করলেন না হেলেনা, কথায় যুক্তি খুঁজে পেলেন। এতে মেয়ের জন্য কষ্টটা আরো তীব্রতর হলো। বুক চিরে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। ঠিক বলছো, কি করলে যে আমার মেয়ের দুঃখ ঘুচবে কে জানে। ওর এই কষ্ট কি কোনোদিন ফুরাবে না বলো? বন্ধা, ডিভোর্সি মেয়েকে স্বার্থ ছাড়া ভালোবেসে কে বিয়ে করবে বলো? কে ওর জীবন গোছাবে? রাতের খাবার গোছাতে গোছাতে শাশুড়ির সাথে আলাপ করছিল তুলি। শাশুড়ির কথায় চোখ মুখ শক্ত করে ফেলল সে। কাঠ হয়ে বলল, আম্মা, আপনি মা হয়ে এমন হতাশাজনক আচরণ করলে আপুর কি হবে ভেবেছেন? তাছাড়া এসব কথা এমনি লোকে বলে বলেছেন, টিটকারি দিচ্ছে। আপনি বলে তারা লাই পেয়ে যাবে না? হেলেনা মাথা নত করে। চিন্তায় চিন্তায় মাথা এলোমেলো হয়ে গিয়েছে ওনার। বোধ বুদ্ধিও কমে এসেছে মেয়ের কষ্ট দেখে। মেয়ের কাছে শক্ত থেকে সাহস জোগালেও আড়ালে আড়ালে কত যে ভেঙে পড়েছেন তিনি, তা বলার ইয়ত্তা রাখে না। তিনি অসহায় হয়ে বললেন, আমি কিছু ভাবতে পারছি না তুলি, কিছু ভাবতে পারছি না। এতটা অসহায় লাগছে কেন বলতে পারো? স্বামী হারিয়েও তেমন দিশেহারা হইনি। মেয়ের দুঃখে কেন এমন হলাম? কি করলে আমার মেয়ে আমার মানিকের দুঃখ ঘুচবে বলতে পারো মা? 2 দিন পর তোমরা ওকে বেশি নজরে দেখবে না বলো? তখন ওর কি হবে? আচমকা কণ্ঠ ধরে এলো ওনার। চোখে পানি জমলো। আজকাল শাশুড়ি ননদ ছেলের বউদের কাছে চোখের বিষ। তাদের সময়ে হাজার অন্যায় অত্যাচার সয়েও ঘর সংসার করেছে মেয়েরা। শেষ বয়সে শাশুড়িকেও দেখেছে। কিন্তু আজকাল যুগ বদলেছে। বিয়ের পরপরই স্বামী নিয়ে আলাদা হয়ে যাওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা থাকে বউদের। সেখানে তুলি কয়দিন তাকে দেখবে তা নিয়ে সন্দিহান তিনি। সেখানে জেরিনকে নিয়ে আরো চিন্তায় পড়ে গেলেন। নিজে একা মানুষ যা না তাই খেয়ে পড়ে থাকতেন। কয়দিনই বা বাঁচতেন তিনি। কিন্তু মেয়ের তো সামনে বিশাল পথ। এত পথ একা কিভাবে পাড়ি দিবে জেরিন? তুলে বুঝতে পারে শাশুড়ির মনোভাব। টেবিলের ওপর পানি ভর্তি জগ রেখে শাশুড়ির কাছে এসে বসে। ওনার হাত ধরে বলে, আপনি চিন্তা করবেন না আম্মা, আমরা মেয়েরা মায়ের জাত, অন্তরে মায়া ধারণকারী জাত। অকারণে শাশুড়ি ছেলের বউয়ের দা কুমড়ো সম্পর্ক হয় না। আপনারা যথেষ্ট ভালো মানুষ। আপনারা এমন ভালো থাকলে আমি কখনো আপনাদের বেশি নজরে দেখব না। আপুকে কষ্ট দিব না, আপনি নিশ্চিন্ত থাকুন। হেলেনা খানিকটা ভরসা পেলেন এতে। তুলির মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। দরজার আড়ালে দাঁড়িয়ে এসব শুনে শক্ত হয়ে গেল জেরিন। মস্তিষ্কে অন্য চিন্তা খেলল তার। এতক্ষণ বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছিল না সে। কোনো কর্ম খুঁজে পাচ্ছিল না বাঁচার তাগিদে। আচমকাই তা বদলে গেল। নিজের জীবন গোছানোর ঢাল নিজে হওয়ার মনোবাসনা জন্মালো। সে বুঝে গেল, এভাবে বাঁচলে কুকুর বেড়ালের মতো দয়া দক্ষিণা পেয়ে বাঁচতে হবে, যা হতে দেওয়া যাবে না। মানুষ হয়ে জন্মে আত্মসম্মান বলিদান করে অন্যের পায়ে ভর করে সে বাঁচবে না। সে কর্ম খুঁজে নেবে, বেঁচে থাকার কারণ খুঁজে নেবে। অবশ্য সবচেয়ে বড় কারণ এমনিই রয়ে গেছে, নিজের জন্য বেঁচে থাকা। জেরিন ঢাল ধরল এটার। নিজের জন্য বাঁচবে সে, স্রেফ নিজের জন্য। বহুদিন তো অন্যের জন্য বাঁচলো, অন্যের জন্য কাজ করে গেল। এবার না হয় নিজের জন্যই বাঁচুক, নিজের জন্যই কর্ম খুঁজুক। নিজের দায়ভার এবার না হয় সে নিজেই নিক।
কনকনে ঠান্ডা, গায়ে শাল জড়িয়ে পায়ে হেঁটে হাফ কিলোমিটার এগুলো কণা। চৌমাথা পেরিয়ে উত্তরের রাস্তায় ঢুকলো। কয়েক কদম পেরোতেই পূর্ব দিকে রংচটা সবুজ গেট চোখে পড়ে। সেদিকে এগিয়ে যায় কণা। গেট মারিয়ে দোতলায় উঠে কলিং বেল চেপে অপেক্ষা করে। মিনিট দুয়েকের মাঝেই দরজা খুলে যায়। এক মাঝবয়সী মহিলা সাদরে গ্রহণ করে তাকে। সহাস্যে বলে, এসো মা, এসো। কণাকে ভেতরে ডেকে সোফায় বসিয়ে দেন তিনি। তারপর উচ্চস্বরে হাঁক ডাক শুরু করেন। কই রে মনা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, তোর ম্যাডাম এসেছে। ফুলি ম্যাডামকে চা নাস্তা দে। মনা ওঠার ফাঁকে নাস্তা সেরে নিক। চেঁচিয়ে দুটো মানুষকে দুরকম আদেশ দিয়ে একগাল হাসেন তিনি। বলেন, আমার এই ছোট মেয়েটা বড্ড অলস হয়েছে, খালি ঘুমায়। এত করে বললাম তুমি পড়িয়ে গেলে তারপর ঘুমাতে, কিন্তু কে শোনে কার কথা। একটু দম নিলেন তিনি। তারপর প্রশ্ন ছুড়ে বললেন, রোজ রোজ এই হাল দেখে নিশ্চয়ই বিরক্ত হচ্ছ। এর মাঝে চা নাস্তা এলো। কণা চায়ের কাপ হাতে তুলে প্রত্যুত্তরে হালকা হাসার চেষ্টা করলো। সঠিক উত্তর না দিয়ে চায়ের কাপে চুমুক দিল। তার হাসিতে উত্তরটা পেয়ে গেলেন ভদ্র মহিলা। অনুতাপের সুরে বললেন, হওয়াটাই স্বাভাবিক, ওর যে স্বভাব। এর জন্য কোনো টিউটর পড়াতে চায় না, বড়জোর 1 মাস, তারপরে না করে দেয়। অনেকে তো 1 সপ্তাহে কেটে পড়ে। কি যে মুশকিলে পড়ি হোম টিউটর জোগাড় করতে, তা আল্লাহ জানেন আর আমি জানি। তোমাকে আমার মেয়ের মতো ভাবি মা, তুমি আবার বিরক্ত হয়ে চলে যেও না। ছোট বোন মনে করে একটু মানিয়ে নিও, প্লিজ। এবারে মুখ খুলল কণা। না না আন্টি, কি যে বলেন, আমি ঠিকই ওকে পড়াবো, আপনি চিন্তা করবেন না। এই শহরে যতদিন আছি ওকে পড়ানোর দায়িত্ব আমার। একটা হোম টিউটরকে ধরে রাখার জন্য ভদ্রমহিলা যতটা প্রয়োজন, ঠিক ততটাই একটা টিউশনি প্রয়োজন কণার। ফলে দুপক্ষই দুজনের সাথে মানিয়ে চলার চেষ্টা করে। ভদ্রমহিলা কণাকে বেশি টাকা অফার করে ও খাতির যত্ন করে, আর কণা রোজ রোজ এসে খানিকটা সময় মনার ঘুমানো দেখে নষ্ট করে। এতে অবশ্য কণার কিছুটা সুবিধাই হয়। গর্ভাবস্থায় এতটুকু হেঁটে এসে একটু বিশ্রামের সময় পাওয়া যায় বইকি। কণার দিক থেকে আশ্বাস পেয়ে হাফ ছাড়লেন ভদ্রমহিলা। যাক, খুশি হলাম। মাসখানেক পর আবার মত পাল্টিও না যেন। না আন্টি, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনাদের আমাকে যতটা প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন আমার টিউশনির। আমি অন্তত এত অল্পতে ক্লান্ত হব না। খুশি করলে মা, কৃতজ্ঞ থাকবো তোমার প্রতি। তোমার কোনো অসুবিধা হলে বা কোনো দরকার পড়লে বলো, দ্বিধা করো না কিন্তু। কণা হাসলো, মাথা নাড়ল একটু, ইশারা করে বলল, আচ্ছা আন্টি, ওই যে ও চলে এসেছে, আজ বেশি সময় লাগেনি দেখছি। মনার আজ একটু বিলম্ব কম হয় খুশি হলেন ভদ্র মহিলা। স্বস্তির শ্বাস ফেলে বললেন, সুবুদ্ধি হচ্ছে। তুমি ওকে পড়াও, আমি ঘরে গিয়ে বিশ্রাম নেই। বাতের ব্যথাটা আজকাল যা ভোগাচ্ছে না। আহ, কোকাতে কোকাতে চলে গেলেন তিনি। সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল কণা। মনাকে বই বের করে পড়ানো শুরু করলো। সপ্তাহখানেক হলো এই টিউশনি পেয়েছে সে। তার আগে ঘটে গিয়েছে অনেক কাহিনী। জীবনের উপর দিয়ে বয়ে গিয়েছে অনেক বিপর্যয়। কষ্ট ভোগ করতে হয়েছে তাকে। পড়ানোর ফাঁকে সে অতীতে ডুব দিল সে। চোখে ভেসে উঠল হসপিটালের সাদা পর্দা। ঠিক ওভাবে করে যেভাবে একদিন মনার ও জিনাতের সৃষ্ট আঘাতে জুবায়েরদের বাড়ি শেষ জ্ঞান হারিয়ে হসপিটালে গিয়ে জ্ঞান ফিরে পর্দাটা দেখেছিল সে। হুট করে জন্ম হয়েছে এমনভাবে সম্পূর্ণ অপরিচিত স্থানে আবিষ্কার করেছিল নিজেকে। অবশ্য তার সে অপরিচিত স্থানে দুটো পরিচিত মুখ ভেসেছিল সেদিন। তার বাবা ও দাদির চিন্তিত মুখ। মনার ও জিনাতের অত্যাচারে মেয়ে হসপিটালাইজড শুনে তড়িৎ ছুটে এসেছিলেন ওনারা। গুনগুনিয়ে কাঁদছিলেন মেয়ের এমন বেহাল দশা দেখে। ভেবেই নিয়েছিলেন কণার সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের একরোখা আচরণের জন্য কণাকে ওই দুর্দিন দেখতে হচ্ছে বলে অনুতাপ হচ্ছিল। কণা নীরব চোখে দেখে গিয়েছে ওদের আহাজারি, আফসোসের সুর। মাসখানেক আগের সেই নিষ্ঠুর সত্তা কারোর মাঝেই ছিল না। নরম হয়ে গিয়েছে তারা। কণাকে ভাঙতে যে অনুতপ্ত হয়েছে নিজেদের কর্মে, কিন্তু অতটুকুতে গলে যেতে পারেনি কণা। তার মনে সৃষ্ট ক্ষত অতটুকু চোখের জলে, অতটুকু অনুতপ্ততায় সেরে ওঠেনি, বরং মনের দহন বৃদ্ধি করছিল। ফলে কাঠ হয়ে গিয়েছিল সে।
শক্ত মুখে দাদি ও বাবাকে বলেছিল, এখানে এসেছো কেন? তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই জানো না? স্বার্থপর লোকেদের অহেতুক করুণা নিতে চাই না আমি। ফিরে যাও। মোকসেদও তার দাদি শুরুতে বিশ্বাস করতে পারেনি অমন অবস্থাতেও কণা এসব বলবে। কণার দাদি হতভম্ব হয়ে বলেছিল, এগুলো কি বলছিস তুই কণা? মানছি আমাদের ভুল হয়েছে। আমাদের জিদ করে তোকে ও বাড়ি রেখে আসাটা উচিত হয়নি। তাই বলে এভাবে বলবি? হ্যাঁ বলছি, কারণ সেদিন যদি তোমরা অনুচিত কাজ করো তবে আজ তোমাদের সাহায্য নেওয়া আমার জন্য অনুচিত হবে। আমি তা করতে চাই না। আমাকে একবার যখন ত্যাগ করেছো তখন আমি ত্যাগ হয়ে গিয়েছি। কোনো অবস্থায় গ্রহণ করতে চাইলে আমিও সায় দিব, এমনটা ভেবো না। মোকসেদ আহাম্মক হয়ে বলে, কিন্তু আমরা তো এভাবেই বলেছিলাম ওসব, তোর ভালোটা চেয়ে, তোর সংসার টিকিয়ে রাখতে। আর আমি নিজেকে টিকিয়ে রাখতে তোমাদের থেকে রেহাই চাইছি বাবা। দয়া করে লোক জড়ো করার আগে মুক্তি দাও আমাকে। বিদায় হও। মোকসেদ ও জরিনা বানু হয়তো তাতেও যেতেন না, আর একটু বোঝাতে চেষ্টা করতেন, কিন্তু কণার শক্ত চোখমুখ দেখে ও হসপিটালে এসে রোগীকে উত্তেজিত করতে নিষেধাজ্ঞা থাকায় চুপচাপ মেনে নিল বিষয়টা। দুর্বল চিত্তে চলে গেল দুজন। পরে আবারও বোঝাবে ভেবে। তার একটু পর ডাক্তার এলো। রিপোর্টগুলো পর্যবেক্ষণ করে আশ্চর্যজনিত হয়ে বলল, যেভাবে আঘাত পেয়েছেন ও যতটুকু রক্তক্ষরণ হয়েছে তাতে ভেবেছিলাম আপনার গর্ভপাত হয়ে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ তা হয়নি। আল্লাহর অশেষ মেহেরবানিতে বাচ্চা পেটে ঠিক আছে। এটা একটা মিরাকেল বলা চলে। তবে আপনাকে বিশ্রামে থাকতে হবে, আরো সাবধানে চলতে হবে। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। সংবাদটা শুনে কি যে খুশি হয়েছিল কণা তা বলে বোঝানো যাবে না। তার হৃদয়ের সকল আগুন নিভে গিয়েছিল এই এক সংবাদে। তার বাচ্চা বেঁচে আছে, সে মা হবে, তার বাচ্চা এই দুনিয়ার মুখ দেখবে। এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হয়? যত যাই হোক, মায়ের মন বলে কথা। আরো দুদিন হসপিটালে থেকে তারপর রিলিজ পেয়েছিল সে। এর মাঝে মুরাদ এসে টাকা পয়সা, ওষুধপত্র যা যা দরকার সরবরাহ করেছে। কণার কাছে এসে একটু সময় কাটিয়েছে। লোকটাকে দেখলে ভীষণ মেজাজ চটে যেত কণার। তবু নীরব ছিল সে। কেন ছিল তা সে নিজেও জানে না। অতঃপর হসপিটাল থেকে মুক্তি পেলে শুরু হলো তার আরেক ভাবনা, বাসস্থান নিয়ে। জুবায়েরদের বাড়ি আর উঠবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। বাবার বাড়ি তো আর যায়নি। অনেক ভেবেচিন্তে চলে এসেছিল কলেজ হোস্টেলে। সকলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে, কাউকে জানায়নি তার এখানে আসার খবর। কেউ তাকে খুঁজতে এখানে আসবেও না হয়তো, কেননা খোঁজ নেওয়ার মতো সম্পর্ক কারো সাথে যে তার নেই। বিয়ের পর কণার এই হোস্টেলে এক রাত থাকা না হলো সিট ছেড়ে দিয়েছিল পরীক্ষার সময় চিন্তা করে, যা ওই মুহূর্তে তাকে সাহায্য করেছে। আর তার খাওয়া পড়ায় সাহায্য করছে এই টিউশনি। অগ্রিম বেতন দিয়ে মোটা অঙ্কের টাকায় এই টিউশনি এ শহরে আসার 7 দিনের মাথাতেই পেয়ে গিয়েছে সে। মনার ঘুম কাতরের স্বভাব ও মাথা বিশেষ ভালো না ছাড়া বিশেষ অসুবিধে তার হবে না, বরং এক টিউশনি টাকা দিয়ে তার মাস খরচ চলে যাবে বলে আল্লাহ প্রদত্ত সেরা সুযোগ ভাবে এটাকে। অতটুকু মানিয়ে না হয় সে একটু আধটু নিলই। কয়েকদিন পর আরো একটা টিউশনি ম্যানেজ করে ফেলল কণা। এই বাসার 3 তলায়। বেতন মনাদের চেয়ে খানিক কম দিবে, তবে তাতে বেশ পুষিয়ে যাবে। মনাদের বেতন দিয়ে নিজের মাসিক খরচ ও পড়াশোনা এবং তাহিয়াদের দেওয়া বেতনটুকু সন্তানের জন্য জমাতে শুরু করবে সে। ডেলিভারি থেকে শুরু করে সন্তান লালন পালনের পুরো দায় দায়িত্ব যে এখন শুধুই তার কাঁধে। দুপুরের আলস্য কাটিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিকেলের কোলে। পথের ধারের মাচায় বসে রয়েছে পাড়ার চাচিরা। সামনের খোলা জমিকে মাঠ বানিয়ে ফুটবল খেলছে ছেলেপুলে। তাদের হৈ হৈ রই রই ধ্বনিতে বোঝার উপায় নেই কুয়াশা ঘন হয়ে গালে মুখে কামড় দিতে শুরু করেছে। এক একজনে ঘেমে নে একাকার। আনন্দ উল্লাসে সেই ঘাম শরীরে জমে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারছে না। এদেরকে দেখে দুনিয়ার সবচেয়ে সুখী বলে মনে হলো জেরিনের। ওই বয়সটায় সেও এমন সুখী ছিল, যদিও মেয়ে হওয়ার দরুন ফুটবল খেলে নয়। তবু শৈশব কৈশোর বেশ মুখরিত কেটেছে তার। ওই বয়সটাই হয়তো এমন,
কারো অন্তরে কোনো ব্যথা দেয় না। কনকনে শীতে কুয়াশার আলতো কামড় খেয়ে জেরিন শব্দে আবিষ্কার করলো এটা। তার মন বলে উঠল, শৈশব হলো সুখের বয়স, আর কৈশোর হলো সুখের রূপদান। আস্তে ধীরে সুখে ভাটা পড়ে যায় যৌবনের পদার্পণে। ধীরে ধীরে বয়স যত বাড়ে সুখ ততই কমতে থাকে। জীবনে হানা দেয় দুঃখের স্রোত। এই স্রোতের বিপরীতে নিজেকে যারা ধরে রাখতে পারে তারাই জীবনের অর্থটা খুঁজে পায়, সাফল্য ছুঁয়ে দেয়। জীবনের এই পর্যায়ে এসে সেই আকাঙ্ক্ষিত সাফল্য খুঁজতে গ্রাম্য পথে হেঁটে চলেছে সে। সঙ্গে কেউ নেই, ইচ্ছা করে কাউকে নেয়নি। নিজের জন্য যখন বাঁচার তাগিদ, তখন অন্য কাউকে সঙ্গী করে কি হবে? জেরিনের মনোভাব যদিও এমন, তবে সঙ্গী তাকে করতেই হলো এই মুহূর্তে। একা পথে আসলো, যাওয়ার এই মুহূর্তে বিনা অনুমতিতে তার সঙ্গী হয়ে গেল একজন পুরুষ কায়া। সেই একই রূপ, সাদা পাঞ্জাবি, চোস্ত পায়জামা ও গায়ে শাল জড়িয়ে হাজির হলো লোকটা। ওয়াসির মির্জা কোথা থেকে উড়ে এসে সহাস্য বদনে বলল, আরে ম্যাডাম জি, কি খবর? এই অবেলায় এখানে কি? জীবন নিয়ে যে সুদূর প্রসারী পরিকল্পনা সে এক সপ্তাহ অতীত হলো করে আসছে, তার বাস্তবায়ন করতেই জেরিনের এখানে হেঁটে আসা। যে বিষয়টা ওয়াসিরকে বলতে অনিচ্ছুক সে, ফলে এড়িয়ে গেল ব্যাপারটা। পাল্টা প্রশ্ন ছুড়ল। যদি বলি, একই প্রশ্ন আমারও। বিচক্ষণ ওয়াসির বুঝে গেল জেরিন জবাব দিতে নারাজ। যদিও সে ব্যাপারটা এভাবেই জানতে পেরেছে, তাই ঘাটল না আর। বলল, এই আসি নানান ব্যস্ততায়, তাই এসে ভালোই হলো। আপনার দর্শন মিলে গেল। ওয়াসিরের কথার কায়দা বেশ অন্যরকম লাগলো জেরিনের নিকট। ঠোঁটে চটচটে হাসি। জেরিন সূক্ষ্ম চোখে চেয়ে দেখলো এটা। গম্ভীর হয়ে বলল, আমার তো মনে হচ্ছে আমাকে দর্শন করতে আপনার এখানে আগমন। তার কথার পৃষ্ঠে চমৎকার করে হাসলো ওয়াসির। জেরিনের সন্দেহ প্রবল হলো, সাথে অস্বস্তিও বাড়তে লাগলো। লোকটা আজও অবিবাহিত, জীবনের এতগুলো বছর পার করেছে, তবু বিয়ে করতে আগ্রহ দেখায়নি সে। এটা কেন, সেই ব্যাপারটা জানে বলেই ওয়াসিরের সঙ্গ অপছন্দ জেরিনের। সেখানে ডিভোর্সি হয়ে নির্জন পথে সে লোককে সঙ্গী করে চলা মুশকিল। লোকে গল্প রটিয়ে দিবে। জেরিনের ইচ্ছে হলো লোকটিকে বলে যেন তার সঙ্গে না হাঁটে। মুখের উপর এমন কথা বলা বেমানান বলে নিজেকে যথাসম্ভব ধাতস্থ রাখতে চেষ্টা করলো। গম্ভীর মুখে বলল, হাসছেন কেন? হাসি সংবরণ করলো সে, এমনি। সূক্ষ্ম চোখে তাকায় জেরিন, জবাব দিলেন না। ভ্রু কুঁচকালো ওয়াসির। কিসের? সত্যি বুঝতে পারছেন না? রসিকতা করে পাল্টা প্রশ্ন করলো ওয়াসির। আপনি বুঝতে পারছেন তো? চোখ মুখ থমথমে হলো এমন রসিকতায়। ওয়াসির রহস্যময় হাসলো তা দেখে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসলো। পরক্ষণে উদাস হয়ে বলল, আপনার বোধহয় অস্বস্তি হচ্ছে ম্যাডাম। আমি না হয় একটু দাঁড়াই, আপনি এগিয়ে চলুন। আর হ্যাঁ শুনুন, প্রকৃতি যদি চায় দেখা হবে। পথে ঘাটে মাঠে যত্রতত্র দেখা হবে। আপনি চান বা না চান, বারবার দেখা হবে। মনকে সদা প্রস্তুত রাখুন, আমাদের ফের দেখা হবে। কথাগুলো আবেগঘন কণ্ঠে বলে স্মিথ হাসলো পুরুষটা। দাঁড়িয়ে গেল পথের কোণে। কুয়াশার ভিড়ে ঝাপসা করে দিয়ে এগিয়ে চলল জেরিন। ওয়াসিরের তার অস্বস্তি বুঝে দাঁড়িয়ে যাওয়াটা ভালো লাগলো। আর ওই বাক্যগুলো কেমন যেন বোধ করালো তাকে। সেটা হয়তো ভাষায় বোঝানো সম্ভব না, তবে মস্তিষ্কে তার বিচরণ চলল দীর্ঘক্ষণ। ওয়াসির থেকে গেল তার শেষ বাক্যগুলো সঙ্গী হলো জেরিনের। একদম বাড়ি পৌঁছানো অব্দি। বাড়ির চৌখাটে পা রাখলেও মস্তিষ্ক নড়ে উঠে বাজালো, দেখা হবে। তাড়াতাড়ি আজ বাড়িতে ফিরে এলো কমল। কাপড় চোপড় খুলে ফ্রেশ হয়ে বোনের ঘরে গেল সে। দরজায় দাঁড়িয়ে অনুমতি চাইল, আসবো আপু? কমল জেরিনের বছর দুয়েক ছোট। ছোটবেলা থেকে ঢের সখ্যতা তাদের। জেরিন বাড়ি ফেরার পর থেকে রোজ রোজ দোকান থেকে ফিরে তার ঘরে সময় কাটায়। আজও তার ব্যতিক্রম হলো না। জেরিন এতটা পথ হেঁটে ক্লান্ত হয়ে মাগরিবের নামাজ আদায় করে বিশ্রাম নিতে শুয়েছিল। ভাইয়ের আগমনে উঠে বসলো সে। থ্রি পিসের ওড়না ঠিকঠাক সামলে নিয়ে বলল, আয়। অনুমতির কি আছে? কমল হাসলো, কিছু বলল না। ঘরে ঢুকে বিছানার এক কোণে বসে প্রসঙ্গ পাল্টালো। গিয়েছিল ও গ্রামে? জেরিন মাথা নাড়িয়ে সায় জানালো। কমল জানতে চাইল, কেমন দেখলে? চলবে?
হ্যাঁ, গাছের পাতাগুলো আমার কাজের জন্য সম্পূর্ণ পরিপক্ক। গাছও অনেক। গ্রামের মেয়েদের সাথেও কথা বলে এসেছি। অনেকে আগ্রহ প্রকাশ করেছে। আশা করছি সফল হব। কমল স্বস্তি পেল এটা শুনে। জবাবে ভাবুক হয়ে বলল, তাহলে তো হলোই। এখন শহরে যেতে হবে একবার। লার্ভা, বাঁশের ছাঁচ সহ আনুষঙ্গিক অনেক কিছু কেনা প্রয়োজন। তুমি একটা লিস্ট তৈরি করে দিও। আমি কালই সদরে গিয়ে নিয়ে আসবো। জেরিন দ্বিরুক্তি করল, তোর দোকান কামাই দিয়ে যেতে হবে না। কর্মটা যেহেতু আমার, তাই আমি একাই যাব। কমল প্রতিবাদ করতে চাইল, কিন্তু আপু, আমি থাকতে তুমি কষ্ট করবে কেন? জেরিন জেদ ধরে বলল, আমার জীবন সংগ্রামে কারোর সাহায্য চাই না কমল। নিজে নিজে পুরে ঠিক কতটুকু অর্জন করা যায় তা দেখতে চাই আমি। যেহেতু বাচ্চাটা নিজের জন্য, তাই নিজের ঢাল নিজেই ধরতে চাই। এ নিয়ে আর বাড়াবাড়ি করিস না, কোনো লাভ হবে না। বোনের জেদ মেনে নিল সে। সেও যেন দেখতে চায় জেরিন নিজে নিজে স্বাবলম্বী হোক, যেন দুদিন পর তার বউ কিছু নিয়ে জেরিনকে খোঁটা দিতে না পারে। তার বউ যতই ভালো হোক, হাঁড়ি পাতিল একসাথে থাকলে আওয়াজ ওঠেই। জেরিনের পরিকল্পনা নিয়ে গল্প তুলল সে। আজ গ্রাম ঘুরে ও মেয়েদের সাথে কথা বলে জেরিনের পরিকল্পনা আরো বিস্তৃতি লাভ করেছে জানালো কমলকে। তার স্বপ্ন ধীরে ধীরে বাড়ছে। আর এসব যদি ঠিকঠাক বাস্তবায়ন হয়, তবে অনেক উপরে উঠবে জেরিন। সে নিজের জন্য বাঁচার সংগ্রাম দিয়ে শুরুটা করলো, অনেকের বাঁচার আশ্রয় হয়ে যাবে সে। কর্মসংস্থান হবে ঢের লোকের, জেরিনের হাত ধরে। রাতে গল্প করে খেয়ে দিয়ে একটা নিশ্চিন্ত মনে ঘুম দেয় সে। আনুষঙ্গিক কাজে আরো কিছুদিন কাটিয়ে দেয়। সব শেষ, আজ শহরে যাবে বলে সিদ্ধান্ত নেয়। কমল আবারও কি বুঝে সঙ্গী হতে চাইলে রাজি হয়নি এবারও। কোথায় কি আছে সব নিজে ব্যবস্থা করে নিবে জানায়। শহর থেকে এইচএসসি কমপ্লিট করা মেয়ের অন্তত এতটুকুতে বিশেষ অসুবিধা হবে না। ফলে হেলেনাও দ্বিরুক্তি করেননি, কিন্তু এমন সময় বাধা হয়ে আসে অন্যজন। রাত পার হতে না হতে আগমন হয় ওয়াসির মির্জার। চোখ মুখ গম্ভীর করে সে এসে বলে, এসব কি ঠিক হচ্ছে জেরিন? আমি তোমাকে এত এত অফার দিলাম, সেসব ঠেলে ঠুলে এই পথই বেছে নিতে হইল তোমার? এছাড়া কি অন্য কোনো উপায় ছিল না? উত্তেজনা আপনি সম্বোধন ভুলে আবারও তুমিতে নেমে এসেছে সে। জেরিন রাগে না এতে, এই তুমিতে চটচটে ভাব মিশে নেই, কিন্তু আচরণে বেশ ক্রোধ খুঁজে পায় সে। জবাবে নির্লিপ্ত কণ্ঠে বলে, না ছিল না, এটাই আমার জন্য উপযুক্ত মনে হয়েছে। আপনার কোনো সমস্যা এতে? যেখানে এই সমাজে গ্রামের মেয়েরা আজও অনেকটা পিছানো মন মানসিকতা নিয়ে থাকে, বিচ্ছেদ পরবর্তী জীবনটাকে গুটিয়ে রেখে নতুন সংসারে যাওয়ার জন্য চেষ্টা চালায়, সেখানে জেরিনে নিজের জন্য বাঁচতে চাওয়া কর্ম খোঁজাকে সাধুবাদ জানিয়েছিল ওয়াসির। সাধুবাদ জানিয়েছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওয়াসির খুশি হয়ে একের পর এক চাকরির অফার করেছে তাকে। চেয়ারম্যান হওয়ার সুবাদে কখনো সখনো আদমশুমারি বা ট্যাক্স আদায়ের মতো ক্ষণকালীন সরকারি কাজের দায়িত্ব দিতে চাইতো, অথবা অন্য কিছু যা তার আয়ত্তে আছে। শেষবার বলেছিল গ্রাম থেকে খানিক দূরের বাজারে অবস্থিত কিন্ডার গার্ডেনের হেড টিচার করে দিবে। তার কথায় এলাকা সবে উঠবোস করে। ব্যাপারটা মেনে নিতে বাধ্য সকলে, কিন্তু মেনে নেয়নি জেরিন। অন্য কাউকে পদ থেকে সরিয়ে নিজে সে পদে বসতে পারবে না সে। তাছাড়া অন্যের কাজ করে দিয়ে গুটি সামান্য বেতন পাওয়ার ইচ্ছাও তার নেই। তার ইচ্ছা বিশাল, সেই ইচ্ছাটা এতই বিশাল যে এই ভোরের কুয়াশার কামড় সে এখানে হাজির হতে হয়েছে ওয়াসিরকে। মাঝে 2 সপ্তাহে নিজেকে যতটা ভালো আচরণের খোলসে আটকে রেখেছিল, তা উন্মোচন করতে বাধ্য করেছে। সে রুষ্ট হয়ে বলল, আমার জমিতে কাজ করা এতগুলো মেয়েকে নিজের কাজে পার্মানেন্টলি করে নিচ্ছ, আর বলছো আমার সমস্যা হচ্ছে কিনা? আজব। আমি কাউকে কাজের প্রস্তাব দেইনি, ওরা স্বেচ্ছায় আমার কাজ করতে এসেছে। ওদের মানাতে পারলে আপনি নিয়ে নিবেন। আমি বাধা দিয়েছি নাকি? গা ছাড়া ভাবে জবাব দিল জেরিন। সে জানে এই মেয়েদের যে কাজ সে দিবে তা থেকে এক চুল নড়বে না ওরা। ওয়াসি সিজনের কাজ করা এদের দিয়ে। অন্য সময় ওরা বেকার থাকে, তার উপর পারিশ্রমিক দেয় যৎ সামান্য। তার কাজ করার জন্য জেরিনের সারা বছরের কাজের অফার ছেড়ে দেওয়া আহাম্মক ছাড়া কেউ করবে না।
আর তাদের নির্যাতন করে নীল চাষ করানোর মতো দেশ এখন নেই। ফলে তাদেরকে জোর করতে সাহস করবে না ওয়াসির। অন্তত পরবর্তী নির্বাচনের সময় ওদের ভোট প্রয়োজন, তাই কিছু বলতে পারবে না। এজন্যই না জেরিনের কাছে সে এসেছে। জেরিনের গা ছাড়া ভাব আরো জ্বালিয়ে দিল পুরুষটাকে। সে হুমকি দিয়ে দাঁতে দাঁত পিষে বলল, কাজটা তুমি ঠিক করছো না জেরিন। জলে বাস করে কুমিরের সাথে লড়তে চাইছ? ফল ভালো হবে না বলে দিলাম। এমনি তুমি ডিভোর্সি নারী, ভুলে যেও না। ডিভোর্সি নারী শব্দটা গায়ে কাটা দিয়ে উঠল জেরিনের। চোখ মুখ শক্ত করে ফেলল। শক্ত গলায় জবাব দিল সে, নিজেকে কুমির ভেবে আমাকে চুনোপুটি ভাবার কোনো কারণ নেই চেয়ারম্যান সাহেব। আমার সাথে লড়তে আসলে আপনার ফলাফল ভালো হবে না বললাম। ডিভোর্সি নারী বলে হেয় করলেন তো? ডিভোর্সি নারীরা রাখলে কি করতে পারে তা এবার থেকে না হয় স্বচক্ষে দেখবেন। আপনি চলে যেতে পারেন এবার। আমাকে বুঝিয়ে লাভ হবে না। ওদেরকে ছাড়ছি না আমি। ওরা এখন আমার লোক। আমার। মুখের উপর অপমানিত করে ওয়াসিরকে তাড়িয়ে দিল জেরিন। রাগে গা জ্বলছে ওর। পারলে 2-4 ঘা লাগিয়ে দিত সে। তা সম্ভব নয়। তবে ভবিষ্যতে যা করবে তা ওয়াসিরের জন্য মোটেও কল্যাণকর হবে না। আগুন নিয়ে খেলতে এলে কতটুকু পুড়তে হয় তা সে দেখিয়ে ছাড়বে ওয়াসিরকে। মেয়েদের হেয় করা, তাই না? এতদিন হলো হাটে ঘাটে মাঠে সব জায়গায় জেরিনকে ফলো করার কারণ এবার স্পষ্ট হয়ে গেল। জেরিন অবশ্য আগে আন্দাজ করেছিল ব্যাপারটা, তবে কিছুটা রাগ ঢাক ছিল। এখন থেকে তার রইল না। ফলে বিষয়টা সহজ হয়ে উঠল জেরিনের জন্য। তাকে আর অস্বস্তি নিয়ে ওয়াসিরকে সঙ্গ দিতে হবে না। সে নিজের মতো চলতে পারবে, একা, অথচ শক্তপোক্ত বটবৃক্ষ হয়ে। রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল ওয়াসির। এমন সময় সে বাড়িতে প্রবেশ করে 2 ক্রোশ দূরে অবস্থিত গ্রামের ঝি হালিমা। এ পাড়ায় শ্বশুর বাড়ি তার। দারুণ একটা খবর আছে এমন মুখভঙ্গি নিয়ে সে বলতে বলতে ঢুকলো। অন্যায়ের বিচার আল্লাহ করে রে জেরিন। ঘটনা শুনছস নাকি? এতটুকু শুনে পা থামালো ওয়াসির। সে ভাবল কথাটা তাকে ইঙ্গিত করে বলা হলো। বাকিটা শুনতে পিছন ঘুরে চাইল সে। হালিমা তার তোয়াক্কা না করে বলল, জুবায়েরের মা আর বোনের 5 বছরের জেল হয়ে গেছে, জানিস কিচ্ছু? মেয়েরা বোধহয় মাতৃত্বের স্বাদ অনুভব করে 3 বার। প্রথম কনসিভ করার পর, দ্বিতীয়ত বেবির প্রথম মুভমেন্ট অনুভব করার পর, আর তৃতীয়ত ডেলিভারির পর। সেই হিসেবে কণা দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেল। মাঝের কয়েক মাস টিউশনি, পড়াশোনা সহ নানাবিধ ব্যস্ততায় কেটেছে তার। দিনগুলো এত ব্যস্ততায় কেটেছে যে এর মাঝে জুবায়েরদের বা তার বাবা ও দাদির কারোর দেওয়া আঘাত মনে করার ফুরসত পায়নি। তার ধ্যান জ্ঞান এখন একমাত্র সন্তানকে ও নিজের জীবনকে ঘিরে। ইচ্ছায় বা অনিচ্ছায় তার মাঝের কমাসের অতীত ও তার সাথে সংশ্লিষ্ট লোকেদের ভুলে যাওয়ার চেষ্টা করেছে সে। তাতে সফলও হয়েছিল খানিক, কিন্তু এ মুহূর্তে এসে তা ভেস্তে গেল। তার প্রথমবার মাতৃত্বের স্বাদ পাওয়ার পরপরই যেমন ঝড়ের মতো এক বিদঘুটে ঘটনা ঘটল জুবায়েরের সত্যিটা জেনে। আজও তেমন মুরাদ এসে তার মাতৃত্বের স্বাদ অনুভব করাকে তিক্ত অভিজ্ঞতায় পূর্ণ করে দিল। যে অতীতের ছায়া সে তার ও তার অনাগত বাচ্চার জীবন থেকে সরিয়ে রাখতে চাইছে, তা ব্যর্থ হয়ে গেল হোস্টেলের গেস্ট রুমে এসে মুরাদের উপস্থিতি দেখে। সে কাঠ হয়ে গেল। গম্ভীর হয়ে প্রশ্ন করল, আপনি এখানে এসেছেন কেন? মুরাদের চোখে মুখে ক্লান্তির ছাপ। ততদিনে শীত চলে গিয়ে গরম পড়ে গিয়েছে। শার্টের হাতায় মুখের ঘামটুকু মুছে সে জবাব দিল, আপনার সাথে কিছু কথা ছিল। কণা কাঠ হয়ে দাঁড়ালো। থমথমে মুখে বলল, ও বাড়ি সংক্রান্ত কোনো কথা বলে বিরক্ত করবেন না আশা করছি। ওদের বিষয় সম্পত্তি নিয়ে আমার কোনো আগ্রহ নেই। ওসব দেখভাল আমি করতে পারবো না। ওদের সাথে সম্পর্কটা আমি মানি না। আশা করছি বুঝতেই পারছেন। মুরাদ প্রতিবাদ করল, ব্যাপারটা তা নয়। আমি নিজের প্রয়োজনে আপনার কাছে এসেছি। কণা ভ্যাবাচেকা খায়। মুরাদের নিজের প্রয়োজনে এসেছে তার কাছে? সে কি কোনো সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বা বড় মাপের কেউ নাকি, যে তার কাছে কেউ নিজের প্রয়োজনে আসবে? যেখানে সে নিজেই নিজের প্রয়োজন মেটাতে ব্যস্ত, সেখানে আহাম্মক আবার বলে কি? অবাক না হয় সে পারল না।
মুরাদ বলতে লাগলো, মাঝেরে কয়েকটা মাস হন্যে হয়ে খুঁজেছি আপনাকে, কোথাও পাইনি। কলেজে এসেছি বেশ কয়েকবার, মেসে মেসে ঘুরেছি, হোস্টেলে এসেছি, কিন্তু কেউ খোঁজ দিতে পারেনি। আপনার সার্টিফিকেট নাম তো আর জানি না। কলেজে হোস্টেলে কণা নাম বললে কণা নামের অন্যান্যদের দেখায়। আপনার বাবা বা দাদিও কোনো খোঁজ দিতে পারেনি। কত জায়গায় যে খুঁজলাম। তপ্ত শ্বাস ছাড়ল সে, যোগ করলো, অতঃপর কাজী অফিসে গিয়ে আপনার নাম দেখলাম, ফারজানা ইয়াসমিন লেখা। জুবায়েরও বলল এ নামে খোঁজ করতে, অতঃপর আজ এসে পেলাম আপনাকে। এসব ক্যাচ্চা শুনতে বিরক্ত লাগছিল কণার। সে বিরক্ত মুখে বলল, এসব না বলে যে দরকারে এসেছেন তা বলুন। তার আচরণের মাঝে বিরক্ত স্পষ্ট। মুরাদ অপমানিত বোধ করল না। এমনটা হবে সে জানত। তাচ্ছিল্য করে হাসল সে। নিজেকে সামলে রেখে বলল, বিরক্ত হচ্ছেন মশাই? জিনা তো মায়ের করা অত্যাচারে আপনি যে সেদিন জ্ঞান হারালেন, আপনাকে পরোক্ষভাবে সেদিন কে বাঁচিয়েছিল তা জানেন? আপনি নিশ্চয় ওই দিন 999-এ কল দেওয়ার অবস্থায় ছিলেন না, তাই না? তাহলে কে কলটা দিয়েছিল তা কখনো জানতে চেয়েছিলেন? প্রশ্নটা চট করে মাথায় এলো কণার। সেদিন মনার ও জিনাতের ধাক্কায় দুর্বল হয়ে গিয়েছিল সে, উঠে দাঁড়ানোর শক্তি ছিল না। 999-এ কল দেওয়া বহু পরের বিষয়, অথচ সে শুনেছে 999-এ কল দেওয়া হয়েছিল। পুলিশ এসে তাকে উদ্ধার করেছে, তাকে হসপিটালে ভর্তি করিয়েছে। লোকেদের ধারণা কণাই কল করেছিল, অথচ সে কল করেনি, জানতে চায়নি কে কল করেছে। মামলা ঠুকে দেওয়ার কাজটা করে দিয়ে ওদের পাঠ চুকে ফেলেছে। আজ এতদিন পর সেই প্রশ্নটা শুনে মনের মাঝে খচখচানি শুরু হলো তার। মুরাদ রহস্যময় হাসল, বিদ্রূপ করে বলল, আপনার এত বড় একটা উপকার সবার অগোচরে কেউ করলো, আর জানতে ইচ্ছে করলো না মালিকটিকে? অদ্ভুত মেয়ে লোক। মুরাদের ভাষ্যে খানিক তাচ্ছিল্য ফুটে উঠল। মেয়ে লোক বলে তাকে এভাবে তুচ্ছ করায় রাগ লাগলো কণার। সে তেরা কণ্ঠে বলল, সেটা আমার ব্যাপার। আপনি নিশ্চয় কলটা দেননি যে এটা নিয়ে মাথা ঘামাবেন। মুরাদের হাসি বিস্তৃত হলো। সে হেয়ালি করে বলল, যদি বলি কলটা আমিই দিয়েছিলাম? কথাটা হজম করতে পারল না কণা। আকাশ থেকে পড়ার জোগাড় হলো এমন জবাব শুনে। সে শুনেছিল মুরাদ সেদিন নিজেকে বাঁচাতে মনার ও জিনাতকে রেখে পেছন দরজা দিয়ে পালিয়েছিল। সেই মুরাদ কল দিয়েছিল 999-এ? এটা আদৌ সম্ভব? সে অবিশ্বাস্য ভঙ্গিতে বলল, অসম্ভব। আপনি সেদিন নিজেকে বাঁচাতে পালিয়েছিলেন। দৃঢ় কণ্ঠে জবাব ভেসে এলো, তবুও সত্যি এটাই। আর সত্যিটা আপনাকে মানতে হবে। আমি নিজেকে জিনাত ও মায়ের ওই ব্যাপারটা জেনে যাওয়া থেকে বাঁচাতে পালিয়েছিলাম। সেদিন ও বাড়ি যাওয়ার কথা আমার ছিল না। লোক মারফত আপনাকে ঘরবন্দি করার খবর শুনে 999-এ কল দিয়ে জানাই। অতঃপর ও বাড়ি গিয়ে দুজনকে আগাম পূর্বাভাস দিয়ে পালিয়েছি। এতে আপনি যেমন লাভবান হয়েছেন, তেমনি আমার কাছে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। এটা মেনে নিন। বাক্যগুলো বলে চকচকে দৃষ্টিতে তাকালো সে। কণা ভ্রু কুঁচকালো। এই লোক ধুরন্ধর কিসিমের তা সে আগেই টের পেয়েছিল, তবে এতটা ধুরন্ধর তা সে আশা করেনি। কণার হয়ে বউ ও শাশুড়িকে পুলিশে ধরিয়ে দিয়েছে নিশ্চয় বড় কোনো স্বার্থে। তা না হলে কেউ ঘরের বউকে পুলিশে দেয় না। যার ওপর নাখোশ হয়ে আছে তাকে সাহায্য করে না। তা আদায় করতেই যে কণার হদিস জানতে এতটা হন্যে হয়েছে লোকটা, তা স্পষ্ট হলো। সে বিচক্ষণ হয়ে জিজ্ঞেস করলো, ঋণের শোধ নিতে এসেছেন? মুরাদ চমৎকার হাসলো কণার বুদ্ধিমত্তায়। বলল, বলতে পারেন সেটাই। কি চাই আপনার? থমথমে মুখে জানতে চাইল কণা। মুরাদ নড়ে চড়ে বসে বলল, সেটা বলার আগে নিশ্চয়তা চাই। আপনি আমার চাওয়াটা রাখবেন। আপনাকে ওয়াদা করতে হবে। এতে যদি ঋণ শোধ হয় তবে কথা দিব। শর্ত থাকবে আপনি আর কখনো আমার সামনে আসবেন না, আবার খোঁজ করবেন না। কাঠ হয়ে বলা বাক্য যুগলের বিপরীতে সম্মতি জানায় মুরাদ। তাই হবে। তবে কি কথা দিলেন ধরে নিব? কণা ভাবুক মুখে বলল, হ্যাঁ, বলুন কি চাই। ভেবে বলছেন তো? হ্যাঁ। কণা মুখে স্বীকার করলো। মুরাদ জানে কণা ভাবতে পারেনি সে এই মুহূর্তে কি চাইতে পারে। মুরাদের জিনাত ও মনোয়ারাকে জেলে পাঠিয়ে দেওয়ায়
তার হাত রয়েছে শুনে কণা যতটা না অবাক হয়েছে, তার চেয়েও অধিক অবাক মেয়েটি এখন হবে। ভাবতেই রহস্যময় হাসল সে। প্রস্তাবে রয়েস হয়ে বলল, জিনাতের বিরুদ্ধে করা মামলা তুলে নিবেন, এটাই চাই। প্রস্তাবটা শুনে হতভম্ব হলো কণা। এ কেমন ধরনের খেলা? মুরাদ যে সত্যি জিনাতদের পুলিশে দিয়ে দেয়, তবে এখন ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। কি স্বার্থ এর পেছনে? প্রশ্নগুলো অস্থির করে তুলল তাকে। জিনাত প্রেগনেন্ট এটা আমি জানতাম না। যখন জানতে পারলাম ততক্ষণ ওর জেল হয়ে গিয়েছে। আমি নিজে অনেক চেষ্টা করেছি ওকে ছাড়ানোর, কিন্তু পারিনি। গৃহবধূ নির্যাতনের কেস অতটা সহজ নয়। একমাত্র আপনি কেস তুলে নিলে তবেই মুক্তি মিলবে ওর। মাঝে 4টা মাস আমি হন্যা হয়ে আপনাকে খুঁজলাম, পেতে পেতে দেরি হলো। মায়ের গর্ভে আমার সন্তানটা কারাগারে সুবিধা বঞ্চিত হয়ে বেড়ে উঠলো এই 4 মাস। এটা আমি মানতে পারছি না। আপনিও তো সন্তান সম্ভবা মা, ভাবি। আপনি মানতে পারবেন এটা? আমার চাওয়াটা এই জন্যই। আমার সন্তানের তো কোনো দোষ নেই। জিনাতের মুক্তি না মিললে মায়ের আদর ছাড়া বড় হবে ও। ওর মায়ের করা অন্যায়ের ভার ওর কাঁধে চাপবে। আমি এটা চাই না। আশা করছি আপনি বুঝতে পারছেন। একদমে কথাগুলো বলল মুরাদ। কণা অসাড় হয়ে দাঁড়িয়ে রইল। মুরাদ যেটা চাইছে তা পূরণ করা তার জন্য অধিক শক্ত। সেই তো বলতো, অন্যায়কারীকে ছাড় দেওয়া মানে আরেক অন্যায়ের উৎপত্তি করা। তবে এখন কি করবে সে? জিনাত যা করেছে সে ব্যাপারটাকে শুধুমাত্র প্রেগনেন্সির কারণে কি আদৌ প্রশ্রয় দেওয়া যায়? প্রশ্নটা মাথায় আসতেই নিজের অবস্থার কথা মনে হয় তার। সেদিন সন্তান নষ্ট হয়ে গিয়েছে এটা ভেবে নিজের যে কষ্টটা হয়েছিল তা মাথা চাড়া দিয়ে ওঠে। শক্ত হয়ে যায় সে, হাত মুঠো করে ধরে। অসম্ভব। আপনি অন্য কিছু চান। আমার সন্তানকে প্রায় মৃত করে তোলার অপচেষ্টা যাদের ছিল, তার মুক্তি আমার সাহায্যে হবে না। মুরাদ উত্তেজিত হলো। এটা করতে আপনি বাধ্য। আপনি কথা দিয়েছেন। কণা জেদ ধরে থাকে, যাবে না। বলে, কথা না রাখার কাফফারা আমি আদায় করে নিব, তবুও যাব না। মুরাদ কণ্ঠ নামায় তখন। অসহায় বোধ করতে থাকে। মুহূর্তের মধ্যে গলা ধরে আসে। নিস্তেজ হয়ে বলে, আপনি না গেলে হয়তো আমার সন্তানটা নষ্ট হয়ে যাবে। জিনাত ভীষণ অসুস্থ হয়ে গিয়েছে। কারাগারের চিকিৎসায় যদি সেরে না ওঠে, যদি আমার বাচ্চাটা মারাই যায়, খুব শান্তি মিলবে আপনার, তাই না? আমি তো আপনার সাথে কোনো অন্যায় করিনি। তবে কেন আমাকে কথা দিয়ে ধোঁকা দিলেন? জুবায়ের ভাইয়ের সাথে আপনার বিশেষ পার্থক্য রইল কি? সেও তো জেরিন আপাকে কথা দিয়ে কথা রাখেনি। আপনারা দুজন এক নৌকার মাঝি, দুজনেই ধোঁকাবাজ, প্রতারক। থামুন। আমাকে এসব বলার কোনো অধিকার আপনার নেই। বের হয়ে যান এখান থেকে। গেট লস্ট। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে নিজের ঘরে ফিরে আসে কণা। মানুষ কতটা স্বার্থপর হলে এরকমটা বলতে পারে ভাবতেই ঘৃণা জাগে তার। রাগে সব চুরমার করে দিতে ইচ্ছে করে। নিজেকে সামলে নেয় সে। এই মুহূর্তে এত রাগ করা বেবির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে ভেবে। সেদিন ওভাবেই চলে যায়। মুরাদ এই নিয়ে অনেক দিন ঘুরে কণার পিছে। কণা এতটুকু নরম হয় না, বরং তাকে থ্রেট দিলে মুরাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পিছুপা হবে না বলে জানিয়ে দেয়। কণার মনোভাব স্পষ্ট মুরাদের নিকট। একসময় পিছিয়ে যায় সে। নিজের করা ভুলে নিজে ফেঁসে গিয়েছে মুরাদ। স্বার্থের নেশা অন্ধ করে দিয়েছিল তাকে। এজন্য স্ত্রীকে বিপদে ফেলেছিল, যা এখন তার শখের জিনিসটার বিপদ ডেকে আনলো। মুরাদ সেদিন যে উদ্দেশ্য নিয়েই হোক, কণার তরফ থেকে কাজটা ভালো হয়ে গিয়েছিল। সৃষ্টিকর্তা এজন্য বোধহয় তাকে নিরাশ করেনি। জিনাতের প্রতি মাসে যৎসামান্য ব্লিডিং হচ্ছিল বলে বাচ্চা নষ্ট হবে ভাবল। বাচ্চাটা ভালোভাবেই হয়ে গেল। জিনাতের মুক্তি মেলেনি, তবে বাচ্চা মিলল মুরাদের। সে বাচ্চাকে নিয়ে নিজের কাছে নিয়ে গেল। মায়ের আদর দিতে পারল না ঠিক, তবে আদিম মানুষের ন্যায় দুধ মাতার ব্যবস্থা করে ফেলল। পাশের বাড়ি চাচাতো ভাইয়ের বউ জান্নাতুলকে। গত সপ্তাহে একটা মৃত বাচ্চা জন্মেছিল সে। মুরাদ তার বাচ্চার কথা বললে সে আনন্দে রাজি হয়েছিল। তার শূন্য কোলটা অন্যের বাচ্চা হলেও একটু পূর্ণতা পাবে ভেবে। ধীরে ধীরে সময় গড়াতে থাকে। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত। সপ্তাহ, মাস, বছর ঘুরে সময়ের পালা বদলে 7 বছর অতিক্রম হয়। এই 7 বছরে জেরিনের জীবনে বিরাট পরিবর্তন ঘটে। পরিবর্তন ঘটে তার আশেপাশের মানুষগুলোর, যাদের নিয়ে সে কাজ শুরু করেছিল, তাদের জীবনযাত্রার।
তারা এখন ভালো খেতে পায়, ভালো পড়তে পায়, ভালো মতো জীবন কাটায়। ফলে আনন্দে ভরে গিয়েছে গ্রামের বাতাস। যদিও গ্রাম খুব একটা আর ঘুরে দেখা হয় না জেরিনের। সে এখন শহরে শিফট করেছে। শুরুতে সেরিকালচার করে রেশম সুতা বোনার যে কাজ শুরু করেছিল, সে তার পরিধি এখন ব্যাপক। লভ্যাংশের বৃদ্ধিতে আস্তে ধীরে তার সুতা তৈরি পরিবর্তিত হয়েছে কাপড় তৈরিতে। কাপড় থেকে পোশাক, এতদিনে বেশ জনপ্রিয় গার্মেন্টসের মালিক হয়ে গিয়েছে সে। এখানে রেশমি পোশাক ছাড়াও এখন অন্য কাপড়ের পোশাক তৈরি হয়। লাভের পরিমাণ বেড়ে চলেছে, তাই বেড়ে চলেছে কর্মীর চাহিদা। এ মাসে নতুন কর্মী নিয়োগের এক বিজ্ঞাপন দিয়েছিল পত্রিকায়। আজকে তার ইন্টারভিউ হচ্ছে। অর্ধশিক্ষিতা এই নারী এখন অনেক শিক্ষিত বা অর্ধশিক্ষিত নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, যাদের দেখলেই প্রাণ জুড়িয়ে যায় তার। জীবনে কখন এমন পর্যায়ে আসবে তাকে সে ভেবেছিল? একের পর এক লোকের স্বাভাবিকভাবে ইন্টারভিউ নিয়ে শেষ জনের কাছে এসে থমকে গেল জেরিন। জীর্ণ শীর্ণকায় এক নারী তার সামনে অবস্থান করছে। চেহারার আট অনেক পরিবর্তন হয়েছে, তবুও চিনতে এতটুকু ভুল হলো না জেরিনের। মেয়েটা জিনাত। পুরনো এক বোরকায় মুড়ে রেখেছে দেহকে, মুখশ্রী অনাব্রত। চিন্তিত ক্লান্ত দেখাচ্ছে তাকে। জিনাতকে এখানে দেখে বিব্রত বোধ করে জেরিন। সে মুখের কে হারিয়ে তাকিয়ে থাকলো, যা অস্বস্তি সৃষ্টি করলো জিনাতের মাঝে। কেমন ইতস্তত লাগলো, কিন্তু ফিরে যাওয়ার পথ নেই। গ্রাম থেকে 4 ক্রোশ পথ পেরিয়ে শহরে এসে কাজের কথা না বলে ফিরে যাওয়া যায় না। খানিকটা ইতস্তত করে অফিসে পেতে রাখা দামি চেয়ারের দিকে তাকায় জিনাত। জেরিন ততক্ষণে সামলে নেয় নিজেকে। গম্ভীর হয়ে ইশারায় বসতে বলে। জিনাত ঠায় দাঁড়িয়ে থাকে। জেরিনের পাশের ভদ্রলোক দুটোকে দেখে কাচুমাচু করে বলে, আমি চাকরির ইন্টারভিউ দিতে আসিনি, আপনার সাথে দেখা করতে এসেছি। জেরিন খোঁজ নিয়ে জানে আর কোনো চাকরি প্রার্থী নেই। তার পাশের লোক দুটো বিদায় নিয়ে চলে যায়, তাদের কথা বলার পরিবেশ তৈরি করে দিয়ে। কিয়ৎ পরিমাণ সময় আবারও নীরবতা চলে তাদের মাঝে। অতঃপর জেরিন মুখ খোলে। কি প্রয়োজন বলুন? জিনাত যে এখন কতটা দুঃসম্পর্কের তা বোঝাতে আপনি সম্বোধন তার। জিনাত বুঝতে পারে বিষয়টা, মাথা নত করে ফেলে সে। যা বলতে এসেছে তা কোন মুখে বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে কিছু সময় পর বলে, আমাকে ক্ষমা করবেন এখানে এসে আপনাকে বিব্রত করার জন্য। আমি জানি আমার ক্ষমা চাওয়ার মুখ নেই। আমি যা করেছি তার শাস্তি 16 আনা দুনিয়ার বুকেই পাচ্ছি। ভাইয়া ও আম্মাও পাচ্ছে। কিছু অন্যায়ের ফল আল্লাহ দুনিয়াতেও দেখায়। আপনার সাথে করা অন্যায় তার মধ্যে একটা ছিল। তপ্ত শ্বাস ছাড়ল জিনাত। জেরিন একসময় খুব করে এসব শুনতে চেয়েছিল। জিনাত মনার ও জুবাইরের পতন দেখতে চেয়েছিল। তা অনেক আগেই ঘটে গিয়েছে। জিনাতদের অনুতপ্ত চেহারা ও ক্ষমা চাওয়া সে দেখতে চেয়েছিল, তা আজ দেখছে। অথচ স্বস্তি লাগছে না তার। এসব কেবলই তার অতীত মনে করাচ্ছে। অথচ এই কয় বছরে কাজের ব্যস্ততা নিয়ে অতীত সে ভুলে গিয়েছে। তার ধ্যান জ্ঞানের পুরোটা জুড়ে এখন কেবলই বর্তমান ও ভবিষ্যৎ বিরাজ করে। সে অতীত নিয়ে জিনাতদের অনুতপ্ততা দেখতে চেয়েছিল ঠিকই, কিন্তু সেসব অতীতেই, এই সুন্দর বর্তমানে নয়। এসব শুনতে বিরক্ত লাগছিল তার। জিনাত আবারও বলল, আমরা আমাদের বংশধর রক্ষার জন্য আপনার সংসার ভেঙেছিলাম। অন্য কাউকে এনে আপনার শূন্যস্থান পূরণ করে পূর্ণ সংসার দেখতে তৎপর ছিলাম, কিন্তু ভাগ্যের লেখন অন্য ছিল। আপনার সংসার ভাঙে আমাদের পুরো সংসারটাই ভেঙে গেল। ভাগ্যক্রমে পরপর জেলে গেলাম সবাই। আমারও মায়ের জেলে যাওয়ার পেছনে মুরাদের হাত ছিল জানতে পারিনি। আমাদের পুরো সংসার এই কয় বছরে চুষে খেয়েছে সে। নিজের ব্যবসা বাড়িয়েছে ভাইয়ের টাকায়। সব লুটপাট করে নিঃস্ব করে দিয়েছে আমাদের। ভাইয়ারও আমাদের মুক্তির ব্যবস্থা করবে বলে একের পর এক জমি বেচিয়েছে। অর্থগুলো ঢেলেছে নিজের পেছনে। বলতে বলতে নেকাবের কোনা দিয়ে চোখ মুছল সে। জেরিন এসব শুনতে আগ্রহী নয়। সে তখনই বুঝেছে ওরা সব স্বার্থপর। মুরাদ আজ যা করেছে তা ওদের সাথে থেকেই শিক্ষা পেয়েছে। সে নিজেও তো কত কি করেছিল ওদের জন্য। ওরা চুষে খাওয়া ছাড়া আর অন্য কিছু কি করেছে? তাহলে আজ অন্য কারো সেম কাজের ফলে চোষণখোর বলছি কি করে? লজ্জা করছে না? জেরিন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। জিনাত যোগ করে, মুরাদ শেষমেশ বিয়েও করেছে জানেন।
ভাগ্য আমাকে আপনার সাথে করা অন্যায়ের পুরোটা ফিরিয়ে দিয়েছে। বউ ছাড়া 5 বছর কাটানো মুরাদের পক্ষে সম্ভব হয়নি। জানাতুল ভাবির বরটা যে বছর মারা গিয়েছে, সে বছরই মেয়েটাকে বিয়ে করে আমার সন্তানকে নিয়ে ঢাকায় পাড়ি জমিয়েছে সে। আমার সন্তান আমাকে ওরা দেয়নি জানেন? ওরা আমার সন্তানকে আমার পরিচয়ও দেয়নি। আমার সন্তানকে ওরা আসল মায়ের থেকে ছিনিয়ে রেখেছে। এর বিরুদ্ধে যে আইনি পদক্ষেপ নিব, তার জন্য পর্যাপ্ত অর্থ এখন আমাদের নেই। এদিকে আমার ক্যান্সার ধরা পড়েছে, যখন তখন যায় যায় অবস্থা। চিকিৎসার অর্থ নেই। ভাইয়া চিরতরে পঙ্গু হয়েছে। ব্যবসা বাণিজ্য নেই। জমি জমা মুরাদ শেষ করে গিয়েছে। ও সংসারে আমি এখন একমাত্র উপার্জনক্ষম মেয়ে। অন্যের বাড়ি কাজ করে যতটুকু পাই তা দিয়ে পেট চালানোই দায়। ওদের চিকিৎসা করব কি? জিনাত বলতে থাকলো এক এক করে। জেরিন নড়ে উঠলো এতক্ষণে। ভাবতেও পারেনি জিনাতদের কখনো এমন পরিস্থিতি হবে। যেই মেয়ে নিজের বাড়ির সব কাজ কাজের মেয়ে দিয়ে করাতো, সেই মেয়েই কিনা এখন অন্যের বাড়িতে কাজ করে, তাও কিনা পেট চালানোর দায় থেকে। ভাগ্য তাদের কোথায় এনে ফেললো। হাহ। জিনাত, হাহ। ভাগ্যের একই পরিহাস ঘটলো তোমার সাথে। এই ছিল তোমার কপালে। মনে মনে প্রমাদ গুনল সে। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকলো জিনাতের দিকে। মেয়েটার মাঝে আকাশ পাতাল পার্থক্য। আগের অহংকার তেজ সব চূর্ণ বিচূর্ণ। গরিব হালের পুরোটা মিশে গিয়েছে তার আচরণে। তাদের মতো করে আত্মমর্যাদা বিলিয়ে সে খপ করে পায়ে লুটিয়ে পড়ল। হাউ মাউ করে কেঁদে বলল, আমার মা আপনাকে দেখতে চায় আপা। মায়ের ধারণা, আপনার সাথে করা অন্যায়ের জন্য আল্লাহ এই শাস্তি দিচ্ছেন ওনাকে। উনি অনুতপ্ত। আপনার হাত ধরে ক্ষমা চাইতে চায়। জীবনে যতটুকু পাপ করেছে আপনার কাছে ক্ষমা চেয়ে তা উসুল করতে চায়। আপনি যাবেন, কথা দিন। ফাঁসির কাষ্ঠের আসামির মতো আমার মায়ের শেষ ইচ্ছেটা পূরণ করুন। আপনি তো আর কণার মতো নিষ্ঠুর না। মানবতা আছে আপনার। কণার সাথে যা হয়েছিল তা উদ্দেশ্য প্রণোদিত ছিল না। সেদিন কণা কেস তুলে নিলে হয়তো আমার সংসারটা বাঁচত। আমার সন্তান আমার কোলে থাকতো। কিন্তু ভাগ্য আমার দেখেন, জন্ম দেওয়া পর্যন্তই। তারপর কোনোদিনও সন্তানের মুখ দেখতে পেলাম না। মাতৃ পরিচয় পেলাম না। হু হু করে কেঁদে ওঠে সে। নিকাবে মুখ চেপে ধরে। পিঠ ফুলে ফুলে ওঠে। কান্নার দমকে শরীর কেঁপে ওঠে। জেরিন কি বলবে বুঝতে পারে না। জিনাতকে এ মুহূর্তে হয়তো সান্ত্বনা দেওয়া দরকার। অন্য কেউ হলে তাই করত, কিন্তু সে দিচ্ছে না। কেননা এই সান্ত্বনা আদৌ তার হৃদয় থেকে আসবে কিনা তা নিয়ে সন্দিহান সে। অহেতুক অভিনয় করে কি লাভ? মিথ্যা খোলস পরে শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়া ছাড়া। জেরিন থমথমে মুখে কেবল বলল, আমি আপনাদের ওপর কোনো অভিযোগ পুষে রাখিনি। আপনার আম্মার উপরও না। তিনি অহেতুক ভাবছেন এসব। যেখানে রাগ, ক্ষোভ, অভিযোগ কোনোটাই ধরে রাখিনি, সেখানে ক্ষমা চাওয়া অপ্রয়োজনীয়। আমার দীর্ঘশ্বাস আপনাদের উপর নেই। তাছাড়া পাপ ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলুন। একমাত্র আল্লাহ তাআলাই আমাদের শেষ ভরসা। ওনাকে বুঝিয়ে বলবেন, উনি আর আমার সাক্ষাৎ চাইবে না। জিনাত হতাশ হয়। কান্না জড়িত অবস্থায় আহত কণ্ঠে জিজ্ঞেস করে, তার মানে আপনি যাবেন না? না। যে অতীত বহু কষ্টে মুছে দিয়েছি, সে অতীতের স্থানে 1 সেকেন্ডের জন্য যেতে চাই না। আপনার আম্মাকে অতীত সাক্ষাৎ চাওয়া থেকে বিরত থাকতে বলুন। এতে কেবলই কষ্ট বাড়বে, কেবলই অনুশোচনা হবে, আর কিচ্ছু না। নির্দয় হয়ে বলল সে। জিনাত কিছুক্ষণ চুপ থেকে উঠে পড়ল। চলে যাওয়ার আগে নিস্তেজ গলায় বলল, তবু অপেক্ষায় থাকবো। যদি এতটুকু দিল নরম হয়ে দেখতে যান, এ আশায়। ভালো থাকবেন। পারলে ক্ষমা করবেন। জেরিন তাৎক্ষণিক জবাব দেয় না। জিনাত দরজার কাছে গেলে কিছু একটা ভেবে পিছু ডাকে, শোনেন, অহেতুক আশা করবেন না। আমি কখনো যাব না। আপনার মায়ের জন্য কোনো আর্থিক সাহায্য লাগলে আমাদের সমাজ কল্যাণ প্রতিষ্ঠানে গিয়ে একটা দরখাস্ত করবেন। চিকিৎসার খরচ বাবদ কিছু টাকা পেয়ে যাবেন। আর কর্ম সংক্রান্ত কোনো সাহায্য চাইলে এখানে কাজ করতে পারেন। এতটুকু দয়া অন্তত আমি করতেই পারি। যেখানে আমার দুর্বল অবস্থায় আপনারা আঘাত করেছিলেন, সেখানে মানুষ হিসেবে আপনাদের দুর্বলতায় খুশি হতে পারছি না। সাহায্যের হাত উন্মুক্ত থাকলো। ভালো থাকবেন। জিনাতের প্রস্তাবের জবাবে মলিন হাসে। জবাব না দিয়ে চলে যায়। জেরিন স্থির চোখে তার যাওয়া দেখে। ভাগ্য কখন কাকে কোন অবস্থায় ফেলে দেয় বলা মুশকিল।
জুবাইরের সাথে তার ডিভোর্স হওয়ার সময়ও কি সে ভেবেছিল কখনো এমন করুণ অবস্থায় দেখবে ওদের? জিনাতরাও হয়তো নিজেদের এমন পরিস্থিতি হবে ভাবেনি, ভাবলে এমন ভুল করার দুঃসাহস করতো না। করেছিল বলে আজ এই হাল। প্রকৃতির প্রতিশোধ যে কতটা করুণ তা কে বুঝবে। জিনাত চলে যাওয়ার পরও অনেকক্ষণ কাজে মনোযোগ আনতে ব্যর্থ হলো জেরিন। তার মস্তিষ্ক জুড়ে চলল জিনাতের কথাগুলো। যত ঘৃণায় মনে পুষে থাকুক, এককালে তাদেরকে ভালোবাসতো সে। জুবায়ের তার প্রথম ভালোবাসা ছিল, কালের বিবর্তনে অতীত হলেও তা চরম সত্য। এই জন্যই কিনা কে জানে, তাদের অবস্থার জন্য খারাপ তেমন না লাগলেও আফসোস হলো ভীষণ। তার জীবন সে গুছিয়ে নিয়েছে, ওদের সংসারে যতটা না ভালো ছিল তার চেয়ে ভালো নিজের করে নিয়েছে। ওদের সংসারে যতটা না সুখী ছিল তার চেয়ে অধিক সুখের জীবন পেয়েছে। অথচ জুবায়েররা কেবল সন্তান সুখ পেতে গিয়ে সব হারিয়েছে, সবকিছু। জিনাত একটু আগেই বলে গেল যে সন্তানের জন্য এত কিছু, সেই সন্তানটাও জুবাইরের পাওয়া হলো না। কণা সত্যি সন্তানটা দেয়নি জুবাইরকে। মেয়েটা ডেলিভারির পরপরই জুবাইরকে ডিভোর্স দিয়েছে, আর বছর খানেক পর অন্য কোথাও বিয়ে বসেছে। জুবাইরের সন্তান এখন তাদের কাছে। সে সন্তানের পিতৃ পরিচয় কাগজে কলমে জুবাইর পেল, বাস্তবে পায়নি। জিনাতের মতো করে বঞ্চিত হয়েছে সে। আল্লাহ তাআলা যার ভাগ্যে যা লেখেনি তা জোর করে পেতে গেলেও কখনো পাওয়া হয় না। যা পাওয়া হয় তা নিজের ধ্বংসাবশেষ। হয়তো কোনো কোনো মানুষকে এই ধ্বংস থেকে বঞ্চিত করেন, এই না দেওয়ার মাঝে কল্যাণ লিখে রাখেন। আমরা দেখতে পাই না বলেই এত আফসোস করি, দেখতে পেলে তা করতাম না, কখনোই না। তখন সকাল 7:15। চায়ের কাপ হাতে করিডোরে বেতের চেয়ারে বসে পত্রিকার শিরোনামগুলো দেখছিল জেরিন, আর একটু পরপর ওয়াশরুমের দিকে তাকাচ্ছিল। পানি ঝিরিঝিরি শব্দ ভেসে আসছে সেখান থেকে। ভেতরে একটি মানব গোসল করছে। তার বের হওয়ার পর একত্রে চা খাবে বলে এই দৃষ্টিপাত। একটু পরে ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল মাথায় দিয়ে বের হলো একটি পুরুষ মানুষ। লম্বা লম্বা পা ফেলে সোজা এগিয়ে এলো জেরিনের কাছে। ভেজা চুল থেকে টুপটাপ পানি মুখশ্রীতে ছড়িয়ে আছে, দেখতে বেশ স্নিগ্ধ লাগছে। তার দিকে বিমোহিত চোখে তাকিয়ে থাকে জেরিন। এই মানুষটা তার নতুন জীবন সঙ্গী। নতুন করে তার জীবন শতরাঙা প্রজাপতির ছোঁয়ায় রাঙিয়েছে এই মানব বছরখানেক হলো। নাম ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সে। পৈতৃক সূত্রে পদটা পেয়েছে লোকটা, পরিচয়। অতঃপর মনের সাথে মনের কি অদ্ভুত অদৃশ্য টান, যেটাকে শেষ অবধি অস্বীকার করতে পারেনি জেরিন। তুলে দিয়েছে পরিণয়ের কাঠগড়ায়। বিয়ে করবে না বলে বিয়ে করে ফেলতে বাধ্য হয়েছে এই মানুষটাকে। প্রেম ভালোবাসা ও বিয়ে নিয়ে বিশ্বাস উঠে গিয়েছিল জেরিনের। পুরুষ মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। তা নতুন করে সৃষ্টি করেছে মানুষটা। তবুও বিয়েতে ভয় পেত সে। যদি কখনো জুবাইরের মতো করে এই লোকটাও তাকে ঠকায়। লোকটা তো আরো অবিবাহিত, অথচ কিছুদিন যেতে না যেতেই জেরিন জানতে পেরেছিল এই মানুষটার তাকে ঠকানোর প্রয়োজন নেই। তার অপূর্ণতা নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজনীয়তা নেই। সন্তানের কোনো চাহিদা নেই, কেননা সে নিজে অক্ষম বলে এতগুলো বছরও বিয়ে করেনি। অতঃপর জেরিনের অতীত শুনে তাকে নিয়ে কল্পনা করেছে। এক বিকেলে রয়ে শোয়ে এক মোহনীয় পরিবেশে প্রস্তাব নিবেদন করেছে। অকপটে বলেছে নিজের অক্ষমতার কথা। এসব শুনে আর না করেনি জেরিন। পারিবারিক সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে। বিয়োগে বিয়োগে যেমন যোগ হয় তেমনি যোগ হয়েছে দুজন। ফলাফল হিসেবে পেয়েছে লোকটার এক বুক অকৃত্রিম ভালোবাসা, যার আচার আচরণে সর্বদা তা ফুটে থাকে। জেরিন এখন প্রায়ই তার জীবন নিয়ে ভাবে, এতটা নিখুঁত ভাবেও কেউ ভালোবাসতে পারে, নাকি নিজের খুঁত ঢাকতে ভালোবাসায় নিখুঁত ভাব টানে। জানে না জেরিন, তবে লোকটার ভালোবাসা আটকে আছে সে, এতটুকু জানে। যা ক্ষণে ক্ষণে তাকে জানিয়ে দেয় লোকটা, নিজের আচরণে, নিজের যত্নে। তার দিকে এগিয়ে এসে আচমকা মুখের ওপর ঝুঁকে পড়ে সায়ের। চোখ টিপে বলে, দৃষ্টি দিয়ে খুন করবে নাকি? এভাবে তাকিয়ে আছো কেন? আচমকা প্রশ্নের ঝড়ে অপ্রস্তুত হলো জেরিন। নিজেকে ধাতস্থ করে নিয়ে পত্রিকায় চোখ রেখে বলল, খবর পড়ছি।
তার অপ্রস্তুত জবাবে হো হো করে হেসে উঠল সায়ের। রসিকতা করে বলল, আমার চেহারায় ইন্টারেস্টিং? তার কথার ধরনে লজ্জা পায় মেয়েটা। সায়ের তার গা ঘেঁষে পাশের চেয়ারে বসে ফিসফিস করে বলে, অবশ্য তুমি চাইলে খবর আমি এমনিতেও তৈরি করতে পারি। যদি সে উদ্দেশ্য নিয়ে তাকিয়ে থাকো তাহলে গোসল আরেকবার করতে হবে এই যা। ঠোঁট কামড়ে বদমাইশি হাসল সে। তার কথার গীতিকাব্য বুঝতে পেরে লজ্জিত হলো জেরিন। হুঁশিয়ার করে বলল, খবরদার এমন করবে না। না করতে করতেই তাকে কাছে টেনে নিল পুরুষটা। অধরে অধর মিলিয়ে গভীর চুমু দিল। লজ্জায় শরীর হিম হয়ে এলো জেরিনের। তা আড়াল করতে ছাড়া পেতে মেকি শাসানির চোখে তাকায় সে। সায়ের হালকা হেসে বলে, নিষেধাজ্ঞার মাঝে প্রশ্রয় লুকায়িত ছিল ম্যাডাম, এমনটা না করে উপায় ছিল না। এই এই, ওভাবে তাকিও না, এটা খবরের শিরোনাম ছিল কেবল। ওভাবে তাকালে বিস্তারিত ঘটে যাবে, অথচ দুজনেরই অফিস যেতে হবে। আপাতত চুল মুছে দাও তো। আদুরে কণ্ঠে আবদার করে মাথার টাওয়াল জেরিনের দিকে এগিয়ে দিল সায়ের। প্রায় প্রতিদিনই এমনটা করে সে। তার এই ছোটখাটো ব্যাপারগুলো ভীষণ ভালো লাগায় জেরিনকে। বিশেষ অনুভব করায় মুহূর্তগুলোকে। কেমন সুখ সুখ লাগে। টাওয়েল হাতে নিয়ে সায়েরের মাথার চুল মুছতে নেয় সে। মনে মনে ভাবে, যে জীবনে সে হুট করে পড়ে গিয়েছিল, সেখান থেকে উঠে আসা মেয়ে হিসেবে তার কপালে সত্যি এতটা সুখ লেখা ছিল। আনন্দে চোখ ভিজে ওঠে তার। মাথার চুল মোছা হয়ে গেলে জেরিনের চায়ের কাপ নিয়ে তাতে দুটো চুমুক দেয় সায়ের। তারপর টাওয়েল দিয়ে করিডোরে মেলে দিয়ে কিচেনে যায়। নিজের চা নিজে ঢেলে না নিলে পোষাচ্ছে না। এর ফাঁকে পত্রিকায় নজর দেয় জেরিন। তার সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের পাশাপাশি একটি অনাথ আশ্রম আছে। সে অনাথ আশ্রমে কাল 1000 সদস্য পূর্ণ হয়েছে। তা উপলক্ষে একটা প্রোগ্রামও করা হয়েছে। কেক কেটে হুলস্থুল আয়োজনে উদযাপন করেছে বিষয়টা। এ নিয়ে রিপোর্ট করেছে বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকায়। সে নিয়ে পড়তে ভীষণ ভালো লাগছে তার। এই দুনিয়া তার মতো অনেক মেয়ে আছে যারা সন্তান জন্ম দিতে পারে না বলে পরিবারে, সমাজে, সংসারে অবহেলিত। আবার অনেক সন্তানও আছে যাদের বাবা মা নেই বলে অবহেলিত। জেরিন বেছে বেছে ওই মাতৃহীন পথের শিশুগুলোকে তার অনাথ আশ্রমে জায়গা দিয়েছে সেসব গরিব ঘরের সন্তানদের, যারা সন্তান জন্ম মানে বোঝা মনে করে পালক দিয়ে দেয় বা এখানে সেখানে ফেলে রেখে চলে যায়। অনেক পাপের ফসলও হবে হয়তো। ডাস্টবিন বা যত্রতত্র ফেলে রাখা শিশু থাকে। এমন শিশুদেরও নিজের আশ্রমে নিয়েছে সে। অন্য কারোর পাপের ফসল হলো সন্তানগুলো, তো আর পাপ নয়, তার নিষ্পাপ এক একটা প্রাণ, যাদের ধ্বংস করাও আরেকটা পাপ। জেরিন অ্যাপ্রুভ করেছিল তাদেরকে। বছর 3 হলো তার এই আশ্রম চালু হয়। আর এই 3 বছরেই তা 1000 সদস্য ছুঁয়ে দেয়। এদের এক একটাকে নিজের সন্তান রূপে পরিচয় দেয় জেরিন। টিভির খবরে, পত্রিকায় এটাকে ফোকাস করে শিরোনাম করা হয়েছে। 1000 সন্তানের জননী হলেন দেশের অন্যতম গার্মেন্টস প্রমিলা লিমিটেডের মালকিন জেরিন তাসনিম। এই হেডলাইনটা দেখতে এত আদুরে লাগছে জেরিনের, তা লিখে প্রকাশ করার নয়। নিজের অক্ষমতা 1000 গুণে সক্ষম হয়ে ফিরে এসেছে বলে মনে হচ্ছে। জন্ম না দিলেও যে মা হওয়া যায়, মা হওয়ার আনন্দ পাওয়া যায়, তা অনুভব করছিল সে। অনেকগুলো পত্রিকা মেলে ওই শিরোনামটাতেই চোখ বুলালো সে। এর ফাঁকে কালবেলা পত্রিকায় আকস্মিক এক অন্য শিরোনামে চোখ পড়ল তার। 7 বছরের পুত্রের হাতে খুন হলেন পুরগ্রামে জুবায়ের। আচমকা চোখ আটকে যায় জেরিনের। আঁতকে ওঠে সে। তড়িৎ বিষয়বস্তু পড়তে শুরু করে দেয়। নিচে লেখা হয়েছে যে সন্তান পেতে গোপনে করেছিলেন দ্বিতীয় বিয়ে। পঙ্গু অবস্থায় করেছেন 7 বছরের কারাভোগ। সেই সন্তানের হাতেই এবারে খুন হতে হলো পুরগ্রামে জুবায়েরকে, বয়স 38। এই সন্তানের মা ফারজানা ইয়াসমিন কণা, বয়স 31। ডেলিভারির পরপরই জুবায়েরকে তালাক দিয়ে করেছেন দ্বিতীয় বিয়ে। সন্তানকে নিয়ে নতুন সংসারে সুখে বসবাস ছিল ওনার। জুবায়েরের মুক্তির পর বাধে ঝামেলা। নিজের সন্তানকে নিজের কাছে ফিরিয়ে নিতে চায় জুবায়ের। এ নিয়ে উভয় পক্ষে চলে ঝামেলা। মামলা মোকদ্দমা করা টাকা না থাকায় তা এড়িয়ে যান জুবায়ের। আটেন আরেক ফন্দি। সোমবার বিকেলে লুকিয়ে সন্তানের সাথে দেখা করতে গিয়ে ভুলিয়ে ভালিয়ে তাকে নিজের গ্রামে বাড়ি অবধি নিয়ে যান তিনি। রাত নামলে ঘটে বিপত্তি।
মাকে ছাড়া 7 বছরের বুদ্ধি প্রতিবন্ধী সন্তান কিছুতেই থাকতে রাজি হয় না। এদিকে রাতের বেলায় তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় না জুবাইরের পক্ষে। মা কণা বিকেল থেকে নানান জায়গায় সন্তানের খোঁজ চালায়। রাতের বেলায় তাকে কল দিয়ে সত্যিটা জানায় জুবাইর। কণা সন্তানকে নিতে গ্রামের পথে রওনা দেয় তখনই। এর মাঝে এক পর্যায়ে মাথা বিগড়ে যায় অবশ শিশুটির। ঘরের আসবাব ঘেঁটে দা বের করে তা দিয়ে কুপিয়ে হত্যা করেন পঙ্গু পিতাকে। ঠেকাতে এলে তার দাদি ও ফুফিকে করেছেন চরম জখম। এ নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে পুরো গ্রাম। থানার ভারপ্রাপ্ত ওসি বলেছেন, জুবাইরের সন্তান মানসিক ভারসাম্যহীন ছিল। দীর্ঘদিন হলো চিকিৎসা চলছিল ওর। সেদিন রাতে ওষুধ না খাওয়ায় ও মায়ের অনুপস্থিতিতে মাথা বিগড়ে যায় বাচ্চার। ফলে ঘটে যায় খুনের ঘটনা। আপাতত তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।